কাজী সালাউদ্দিন আইয়ুবী। ধন্যবাদ। ভাল লাগছে। জি। আপনার পক্ষ ভাই আপনার পক্ষ থেকে একটা নাম্বার দেওয়া যেতে পারে ভাইকে। আমি তো 10-এ 10 দিয়ে দিব। মাশাল্লাহ মাশাল্লাহ। আমিও বেশ কিছুদিন মানে শিল্পীদের সাথে থাকার চেষ্টা করেছিলাম, সুযোগ হয়েছিল। তো সেই জায়গা থেকে ভালো চমৎকার গিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। আমরা বলতে বলতে মাইক্রোসফট ওয়ার্ডের মোটামুটি কিন্তু অনেকটাই আগায় চলে আসছি। আজকে আমরা টেবিল সম্পর্কে আলোচনা করব, পাশাপাশি পেজ ফরম্যাটিং আমাদের প্রয়োজন। এটার লেআউট, প্রিন্টিং এর জন্য কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার। এর বাহিরে লাস্ট ক্লাসে আমরা ওয়াটারমার্কের একটা আইডিয়া দিয়েছিলাম। আহ, সেই জায়গা থেকে ওয়াটারমার্ক আমরা কিভাবে ব্যবহার করব, পেজের কালার, পেজের বর্ডার্স, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা ইনসার্টে টুকটাক কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো একটু দেখে ফেলবো ইনশাআল্লাহ। তো আশা করছি আপনারা উম, বাসায় বসে একটু প্র্যাকটিস করার চেষ্টা করতেছেন। প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, সেই বিষয়গুলো নিয়ে আমাদের যেহেতু প্রশ্নোত্তর পর্ব থাকে ক্লাস শেষে, সেই জায়গাতে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি একটু জাস্ট স্মরণ করাই দিলাম। তো আমরা লাস্ট ক্লাসে ইনসার্ট মেনু থেকে পিকচার কিভাবে ইনসার্ট করতে হয় সেই বিষয়গুলা শিখেছিলাম। পাশাপাশি এই দিক থেকে হেডার, ফুটার, পেজ নাম্বার, ওয়ার্ড আর্ট এবং টেক্সট বক্স, এই বিষয়গুলো আমরা মোটামুটি শেখার চেষ্টা করছি। আজকে ইনসার্ট থেকে টুকটাক আরো কিছু বিষয় একটু শেখার চেষ্টা করব। তবে আমাদের ইনসার্টের মূল আলোচনার বিষয় হচ্ছে টেবিল। টেবিল কিভাবে তৈরি করা যায় এবং টেবিলটাকে নিজের মতো করে কিভাবে তৈরি করা যায়, সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং টেবিলটা যদি আমরা ভালো বুঝি, আমাদের কিন্তু অনেক কাজ সহজ হয়ে যাবে। টেবিলটা আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে ব্যবহার হয়। তো সেই জায়গা থেকে টেবিলটা ভালোভাবে বোঝা দরকার। যদি আমরা সিম্পলি ধরি যে টেবিলে আসলে তেমন কি কাজ, আমরা টেবিলে যাব, এখান থেকে এই যে একটা টেবিল তৈরি করে ফেললাম, এই তো হয়ে গেছে আমার টেবিল, তাই না? কিন্তু এর ভিতরেও চমৎকার কিছু কাজ আছে, যেই কাজগুলো যদি আমরা বুঝি, তাহলে দেখা যাবে যে আমাদের কাজগুলো অনেক স্মার্ট হবে। এবং সব সময় যে এই রকমের সিম্পল টেবিল আসবে, বিষয়টা এরকম না। কখনো কখনো কমপ্লেক্স টেবিল প্রয়োজন হইতে পারে আমাদের। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি টেবিল সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে পারি, একটু ভালো জানি, তাহলে কিন্তু আমাদের জন্য সেই জিনিসগুলা করা সহজ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে টেবিল নিয়ে আমাদের আলোচনা শুরু হয়ে গেল। আমরা চলে যাব টেবিল ইনসার্ট করার জন্য। কোথায়? ইনসার্ট, এই টেবিল। ঠিক আছে। তো টেবিলে যদি ক্লিক করি, টেবিলে ইনসার্ট করার সিস্টেম দুইটা। এক হচ্ছে এই যে এখানে টেবিলের আইকন দেওয়া আছে, সেইখান থেকে আমরা টেবিল ইনসার্ট করতে পারি। এক হচ্ছে আমি এইখান থেকে কতগুলা কলাম লাগবে, কতগুলা রো লাগবে, সেটা আমরা দেখাই দেবো এইখান থেকে। ওকে। এর বাইরে আরেকটা অপশন হচ্ছে ইনসার্ট টেবিল। এই যে ইনসার্ট টেবিল, এইখান থেকেও আমরা টেবিল ইনসার্ট করতে পারি। তো আমরা এইখান থেকে সিম্পলি যদি দেখি, এখানে আমি সর্বোচ্চ 7টা কলাম বিশিষ্ট এবং 6টা রো বিশিষ্ট টেবিল তৈরি করতে পারি এখান থেকে। কলাম এই দিক থেকে যেগুলা, সেগুলো হচ্ছে কলাম। আর উপর থেকে নিচে যেগুলো আছে সেগুলোকে আমরা রো বলি। ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের যদি প্রয়োজন হয় যে আমাদের এত ছোট টেবিল না, আমাদের আরো বেশি রো সম্পন্ন, বেশি কলাম সম্পন্ন টেবিল প্রয়োজন, তাহলে কিন্তু আর এই যে এই জায়গা থেকে আর কাজ হবে না। তাহলে আমাদেরকে ইনসার্ট টেবিল অপশনটা ব্যবহার করতে হবে। টেবিল, ইনসার্ট টেবিল এইখানে এসে ব্যবহার করতে হবে। তো এটাতে ক্লিক করলাম। আমার ধরেন যে 5টা কলাম দরকার এবং রো দরকার হচ্ছে 200। এইখানে আমি লিখে দিব কয়টা কলাম দরকার, কয়টা রো দরকার, সেটা আমি লিখে দিব। ওকে। এবার হচ্ছে আমি ওকেতে চাপ দিলাম। দেখেন আমার বিরাট একটা টেবিল তৈরি হয়ে গেছে। এবং এটা এক পেজে জায়গা দেওয়া সম্ভব হয় নাই, কাজেই আমার 5টা পেজ প্রয়োজন হয়েছে। ঠিক আছে।
তো এই রকমের যদি আমার স্পেসিফিক বা আমার আমার অনেক বেশি রো কলাম সম্পন্ন টেবিল প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা স- এইখান থেকে টেবিল, ইনসার্ট টেবিল ইউজ করে টেবিল তৈরি করতে পারি। ওকে, ফাইন। তো এই যে আমরা দুইটা সিস্টেম দেখলাম, দুইটা সিস্টেমে টেবিল তৈরি করতে পারি। আমরা ছোট একটা জাস্ট টেবিল তৈরি করে নিই এরপরের কাজগুলো কন্টিনিউ করার জন্য। এবার দেখেন, আমার যখন টেবিলটা তৈরি হয়ে গেল, টেবিল তৈরি হওয়ার পরে এখানে দুইটা মেনু চলে আসে যখন আমার টেবিলটা সিলেক্টেড থাকে। এইখানে এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন টেবিল ডিজাইন নামে একটা মেনু আসছে, টেবিল লেআউট নামে আরেকটা মেনু আসছে। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যখন আমি একটা পিকচার ইনসার্ট করতে চাই, তখন পিকচার ফরম্যাট নামে একটা মেনু চলে আসে পিকচারটাকে ফরম্যাটিং করার জন্য। তো এবার কিন্তু টেবিলের জন্য দুইটা মেনু চলে আসছে। তার মানে এই টেবিলে কিন্তু আমাদের ভালোই কাজ আছে, অনেক কাজ। সেই কাজগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। ওকে, তো এটা অলরেডি আমরা বুঝে গেছি। ইনসার্ট থেকে আমরা টুকটাক কিছু জিনিস ইনসার্ট করলে, যেমন লাস্ট ক্লাসে আমরা হেডার ফুটার ইনসার্ট করছিলাম। তো যখন আমি হেডার ফুটার ক্লিক করি, তখনও এইখানে হেডার ফুটার নামে একটা মেনু চলে আসে। তো রিলেটেড কিছু মেনু আছে, সেইগুলা সবসময় অ্যাভেলেবেল থাকে না। আমাদের স্পেসিফিক কাজের জন্য যেহেতু, সেহেতু ওই কাজ ওই জিনিসটা যখন সিলেক্টেড থাকে, হতে পারে একটা ছবি অথবা শেপ, তখন ওই রিলেটেড মেনুটা শো করে। যদি সবগুলা একসাথে শো করতে থাকতো তাহলে আর এইখানে জায়গা নিত না। এই কারণে রিলেটেড মেনুগুলা সাধারণত হাইড থাকে। যখন ধরেন যে টেবিলের যে দুইটা মেনু আমি ফাঁকা ক্লিক করলে বা অন্য জায়গায় ক্লিক করলে কিন্তু ওই দুইটা মেনু আর থাকে না। তো এখানে যখন ক্লিক করলাম তখন আমার টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট চলে আসছে। তো টেবিল ডিজাইনে যদি আমরা আসি, টেবিল ডিজাইনে আমাদের কি কি আছে, আমরা টেবিলটাকে কিভাবে সাজাইতে পারি, এটাকে কালারিং করা, এটার বর্ডার স্টাইল করা, এই জাতীয় যে কাজগুলো আছে, সেই কাজগুলোর জন্য আমরা টেবিল ডিজাইন ব্যবহার করব। সরি। আচ্ছা, এরপর বাকি যে কাজগুলো আছে, যেমন টেবিলে নতুন কলাম যোগ করা, নতুন রো যোগ করা, বা এটার অ্যালাইনমেন্ট ঠিক করা, একটা টেবিলকে দুইটা টেবিল বানানো, এই জাতীয় যে ফাংশনালিটিস গুলো আছে, সেইগুলো আমরা টেবিল লেআউট থেকে কাজ করে থাকি। তো টেবিল ডিজাইনে চলে আসি আমরা। টেবিল ডিজাইন থেকে আমাদের বেসিক কিছু বিষয় আছে, সেইগুলো আমরা একটু দেখে ফেলি। আমরা এটার ভিতরে আরো কিছু ইনসার্ট করে নিলাম। দেখেন, এই টেবিলটাকে সহজে সুন্দর একটা আমরা ডিজাইন দিতে পারি, সেটা হচ্ছে এই যে টেবিল স্টাইলস থেকে। টেবিল স্টাইলস থেকে আমরা সহজেই খুব সুন্দর ডিজাইন দিতে পারি। এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন অনেক টেবিলের ডিজাইন আছে। ধরেন যে আমি এই ডিজাইনটা দিলাম, সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো এইটা আমরা স্পেসিফিক ডিজাইন সিলেক্ট করে দিতে পারি, যে এখান থেকে আমার যেটা পছন্দ সেটা আমি করলাম। অথবা এর বাহিরে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ ডিজাইন করতে পারি। এই যে দেখেন, এইখানে কিন্তু আমরা যখন টেবিল তৈরি করলাম, একটা কলামে একটা শেডিং কালার আছে, আর একটা কলামে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড কালার রোতে। আবার একটা শেডিং কালার, আবার সাদা কালার শেডিং, আবার একটা সাদা কালার দেওয়া। এইগুলা যদি এরকম আমার প্রয়োজন হয়, যে আমরা হচ্ছে এই ডিজাইনগুলো আমরা নিজেদের মতো করে করব, সেইগুলোরও সুযোগ আছে। আমরা যদি নর্মাল মুডে চলে আসি, এটা একেবারে স্বাভাবিক মুড, তো আমরা এটাকে আমাদের মতো করে এক একটাতে এক এক কালার দিতে চাই। এর জন্য এই যে শেডিং কালারটা আমরা ব্যবহার করব। তো যেটাকে যেই কালার দিতে চাই, সেটাকে সেই কালার সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে শেডিং কালারটা আমরা দিয়ে দেব। ধরেন যে আমরা এটাকে লাল কালার দিতে চাই, বা আমি এই বরাবর এইগুলাকে আমি ফির একটা কালার দিতে চাই। এভাবে আমরা ভিন্ন কালার দিতে পারি। ঠিক আছে, তো শেডিং কালারটা জাস্ট আমার সেলের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কাউন্ট হয়। পাশাপাশি এখানে বর্ডার্স রিলেটেড কিছু বিষয় আছে।
বর্ডার্স গুলাকে আমরা কিভাবে স্টাইল করতে পারি, বর্ডার গুলাকে কিভাবে কালার দিতে পারি, সেই বিষয়গুলো আমরা এইখান থেকে হ্যান্ডেল করতে পারি। তো ধরেন যে এখন যে বর্ডারটা আছে সেই বর্ডারটা আমরা ইউজ করতে চাই না, আমরা ভিন্ন একটা বর্ডার ইউজ করতে চাই। এর জন্য আমরা যতটুকু বর্ডার চেঞ্জ করতে চাই সেটা সিলেক্ট করতে পারি, অথবা ফুল টেবিল সিলেক্ট করতে পারি। ফুল টেবিল সিলেক্ট করলেও আমরা একেবারে সব পুরা টেবিলের বর্ডার চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমরা বর্ডার্সে চলে যাব। বর্ডার্স থেকে কোন বর্ডার চাই এইগুলা কিন্তু আমরা ওই যে প্যারাগ্রাফ সেকশনে দেখে আসছি। মূলত কনসেপ্ট সেম। আমি যদি এখান থেকে নো বর্ডার দিয়ে দিই তাহলে টেবিলে আর কোনো বর্ডারই থাকলো না। আমি যদি চাই যে শুধুমাত্র বটম বর্ডার গুলো থাকবে, তাহলে টেবিলের বটম বর্ডারটা শুধু আছে। তো আমরা হচ্ছে এখান থেকে অল বর্ডার্স দিয়ে দিব। পাশাপাশি এবার যদি আমি বর্ডার স্টাইল করতে চাই, বর্ডার্স এন্ড শেডিংসে চলে যাব। এবার দেখেন, আমরা যদি এরকমের ড্যাশ ড্যাশ বর্ডার চাই, ওকে, দেখেন বর্ডারের স্টাইল কিন্তু ড্যাশ হয়ে গেছে। ঠিক আছে? তো বর্ডারের যদি কালার আমি চেঞ্জ করতে চাই সেটারও সুযোগ আছে। বর্ডার যদি মোটা করতে চাই, সব অপশন কিন্তু এখানে আছে। এইখান থেকে বর্ডার্স এন্ড শেডিংসে চলে আসলাম। এইখান থেকে হচ্ছে এই যে কালার আছে, ধরেন যে আমি লাল কালার দিতে চাই বর্ডারের কালার, ফাইন। আমি যদি একটু মোটা করতে চাই, অনেক মোটা করে দিলাম, ওকে। দেখেন, যদিও এরকম আমাদের কাজে লাগে না সাধারণত, জাস্ট দেখানোর জন্য আপনার যেরকম প্রয়োজন সেরকম যাতে ব্যবহার করতে পারেন সেই বিষয়টা আমাদের এনশিওর করা দরকার। তো আমরা হচ্ছে বর্ডার্স এন্ড শেডিংস এ আসি, আইসা আবার একটু নর্মাল মোডে চলে যাব। আমরা হচ্ছে এখান থেকে অটোমেটিক কালার দিলাম, এবং এইখান থেকে আমরা হচ্ছে 3/4 এবং এটা একটা লাইন দিয়ে ওকে দিলাম। এই যে আমরা আগের অবস্থায় ফিরে আসছি। এইভাবে আমরা বর্ডার্স ইউজ করতে পারি। পাশাপাশি আমরা যদি এরকম হয় যে আমি বর্ডার পেইন্টার ইউজ করব, সেটারও সুযোগ আছে। বর্ডার পেইন্টার দিয়ে আমরা হচ্ছে বর্ডার পেইন্ট করতে পারি। ঠিক আছে? তো বর্ডার পেইন্টার দিয়ে দেখেন আমি পেইন্ট করছি, কিন্তু বর্ডারটা পেইন্ট হচ্ছে না কেন? পেইন্ট হচ্ছে না কারণ হচ্ছে এখন যে স্টাইল আছে সেম স্টাইলের আমার কালার নেওয়া। তো এখান থেকে ধরেন যে আমি যদি রেড কালার নিয়ে নিই এবং উইডথটা আমি একটু মোটা করে দেই 6, তাহলে জিনিসটা সহজে ভালো বোঝা যাবে। আমরা এটাকে বর্ডার পেইন্টার দিয়ে দিলাম। দেখেন এই যে এখন মোটা হয়ে গেছে। তো বর্ডার পেইন্টার যদি ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে আগে চেঞ্জ করতে হবে কেমন বর্ডার ব্যবহার করতে চাই। এরপর আমার বর্ডার পেইন্টারটা কাজ করবে। ঠিক আছে? ওকে, আমরা বর্ডার পেইন্টারটা অফ করে দিব। আমরা আগের অবস্থায় ফিরে যাই। কন্ট্রোল জেড, জেড দিয়ে একেবারে শুরুর অবস্থায় চলে আসলাম। তো এইখান থেকে আমরা যেটা করতে পারি, আমাদের ডিজাইন করতে পারি, টেবিলের ডিজাইন। এবার চলে আসবো আমরা টেবিল লেআউটে। টেবিল লেআউটে আসলে আমাদের মূল কাজ। ছোটখাটো ডিজাইন আপনারা আপনাদের মতো করে নিজেরা সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন, সেটা নিয়ে সমস্যা নেই। আমাদের মূল বিষয় হচ্ছে টেবিল লেআউটটাকে ঠিকঠাক করা। তো টেবিল লেআউটটা ঠিক করার জন্য আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হয় সেই বিষয়গুলা আমরা, খুব বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমার রো শেষ হয়ে গেছে। রো শেষ হয়ে গেছে মানে কি? রো শেষ হয়ে গেছে মানে হচ্ছে আমি ধরেন যে এখন এইখানে রো আছে 3, 3, 6 আর 1, 7টা, 7টা রো আছে। এখন আমার লিখতেছে লিখতেছে মনে হচ্ছে যে আরেকটা রো দরকার বা আরেকটা কলাম বানানোর দরকার। এই কাজগুলা খুব বেশি দরকার হয়। ঠিক আছে? তো এইগুলো আমরা কিভাবে বাড়াবো? রো, কলাম আমার যদি এক্সট্রা প্রয়োজন হয় তাহলে কিভাবে বাড়াবো? সেটার জন্য টেবিল লেআউটের এইখানে দেখেন আমার 4টা জিনিস আছে। রোজ এন্ড কলামস, এই সেকশনে 4টা জিনিস আছে। রো বাড়ানোর জন্য 2টা জিনিস, কলাম বাড়ানোর জন্য 2টা জিনিস। তো সেটা কেমন? সেটা হচ্ছে আমি এখন যেইখানে আছি, ধরেন যে এই যে এইখানে আছে বা এইখানে আছে, আমি যদি কিছু একটা লিখে দেই 1, 2, 3, 4, 5, 6 এবং 7, ওকে। তো আমরা
ধরেন যে 3 নাম্বার রোতে আছে, এই 3 নাম্বার রো থেকে উপরের দিকে যদি রো বাড়াইতে চাই তাহলে ইনসার্ট রো অ্যাবাভ। আর যদি নিচের দিকে একটা রো বাড়াইতে চাই অর্থাৎ 3 আর 4-এর মাঝখানে, তাহলে ইনসার্ট রো বিলো, এটা ইউজ করব। ঠিক আছে, তো ইনসার্ট রো বিলোতে যদি চাপ দেই, 3 আর 4-এর ভিতরে একটা তৈরি হয়ে গেল। আবার যদি 2 আর 3-এর ভিতরে একটা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের ইনসার্ট রো অ্যাবাভ দিতে হবে। ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে রো ইনসার্ট করতে পারি দুইটা সিস্টেমে, একটা হচ্ছে উপরে অথবা নিচে রো তৈরি করা। এর বাইরে আর একটা সিস্টেম হচ্ছে, আমরা যদি নিচে রো তৈরি করতে চাই অর্থাৎ আমার 7 নাম্বারটা শেষ, এরপরে যাতে অটো একটা তৈরি হয়, এর জন্য আমরা ট্যাব ইউজ করতে পারি। শেষের যে আমি লিখতে লিখতে ধরেন যে এখানে লিখলাম হচ্ছে নেম, ইমেইল, ফোন, এই যে একটা থেকে আরেকটা যাচ্ছে কিভাবে, ট্যাব ট্যাব চেপে চেপে আরেকটা যাচ্ছে, আমি কিন্তু মাউস দিয়ে যাচ্ছি না। শেষে গেলাম হচ্ছে কমেন্ট। এবার যদি আমি আরেকটা ট্যাব দিই, দেখেন আরেকটা অটোমেটিক কিন্তু আমার রো তৈরি হয়ে গেছে। এর জন্য ইনসার্ট রো অ্যাবাভ বা ইনসার্ট রো বিলো কিন্তু প্রয়োজন হয়নি। শেষের সেলে আইসা আমি যদি ট্যাব চাবি, তাহলে অটোমেটিক কি হয়, আরেকটা রো তৈরি হয়ে যায়। তাহলে আমি 3টা সিস্টেম দেখলাম আমাদের রো তৈরি করার জন্য। এই 3টা সিস্টেমের 2টা হচ্ছে এইখানে, আরেকটা হচ্ছে শর্টকাট, ট্যাব দিয়ে আমরা তৈরি করতে পারি। এবার সেম সিস্টেমে আমরা যেটা করতে পারি, কলাম তৈরি করতে পারি। কলামের ক্ষেত্রে আর উপরে নিচে তো হয় না, তাই না? কলাম যেহেতু লেফট রাইট, এক্ষেত্রে কলাম লেফটে অথবা রাইটে তৈরি করতে হয়। তো ধরেন যে আমি ইমেইলে আছি এখন, ইমেইল থেকে ইমেইল এবং নেম এই দুইটার মাঝখানে আমি একটা কলাম তৈরি করব। তাহলে কি হবে, ইমেইল থেকে যেহেতু আছি, ইনসার্ট কলাম লেফট, এই যে ইনসার্ট কলাম লেফট, এটা ইউজ করব। আর যদি রাইটে ইউজ করতে চাই, ইনসার্ট কলাম রাইট, এটা ইউজ করব। তো ইনসার্ট কলাম লেফটে দিলাম, দেখেন বাম পাশে একটা কলাম তৈরি হয়ে গেছে। ইমেল থেকে যদি দিই, ডান পাশে দিব ইমেল আর ফোনের মাঝখানে ইনসার্ট কলাম রাইট, এটা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের 2টা স্টাইলে আমরা কলাম তৈরি করা শিখে ফেললাম। তো এটা টেবিলের ক্ষেত্রে খুবই হরহামেশা আমাদের ব্যবহার হয়, যে আমরা মাঝে মাঝে আমাদের হচ্ছে কলাম বাড়ানোর প্রয়োজন হয়, আমাদের হচ্ছে রো বাড়ানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করব। তো অনেকগুলা যদি আমাদের কলাম বাড়ানোর প্রয়োজন হয়, তাহলে আমরা কি করব, এখান থেকে শেষেরটাতে এসে ইনসার্ট রো বিলো, এটাতে চাপ দিয়ে ধরে রাখবো। অথবা আমরা এইগুলাকে কপি করেও আমরা পেস্ট করতে পারি, এখানে এসে পেস্ট করতে পারি, তাহলেও কিন্তু বাইরে যাবে। এটাও করার সুযোগ আছে। আচ্ছা, তা আমরা যদি একটু আগের অবস্থায় চলে যাই, এই অবস্থায় আছি আমরা আমরা হচ্ছে টেবিল লেআউটে চলে আসি আবার একটু। এখানে এসে তাহলে কিভাবে ইনসার্ট করা যায় এবং কলাম রো দুইটাই কিভাবে ইনসার্ট করা যায় সেটা দেখলাম। ইনসার্ট তো করে ফেললাম, এবার হচ্ছে আমাদের হচ্ছে ডিলিট করার পালা। কিভাবে রো কলাম ডিলিট করব, সেটা হচ্ছে আমরা ডিলিট থেকে আমরা এটা ডিলিট করতে পারি। ডিলিটে দেখেন 4টা অপশন আছে। এক হচ্ছে ডিলিট সেল, স্পেসিফিক আমি একটা সেলকে ডিলিট করব। এই যে একটা সেল, কোনটা, একটা ঘর হচ্ছে একটা সেল। ঠিক আছে, একটা সেলকে আমি চাইলে ডিলিট করতে পারি, টোটাল কলামকে ডিলিট করতে পারি, টোটাল রোকে আমরা চাইলে ডিলিট করতে পারি, এবং টোটাল টেবিলটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এই সব কয়টা অপশন আমাদের এইখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা সেল ডিলিট করি কিভাবে, সেল ডিলিট করার ক্ষেত্রে ধরেন যে আমি এই সেলটাকে, শেষের এই সেলটাকে ডিলিট করব। আগেই বলে রাখি, সেল ডিলিট না করাটাই ভালো। সেল ডিলিট না করাটাই ভালো কোন সেন্সে, সেল আমি ডিলিট করলে টেবিলের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। সেলের ডাটা আমি চাইলে ডিলিট করে দিই, যে আমি এটা এই লেখাটা রাখতে চাই না, এই রকমের সেলের ডাটা চাইলে ডিলিট করে দিতে পারি। ওকে,
তো সেল ডিলিট না করাটাই ভালো। তারপর দেখতেছি আমরা এখান থেকে ডিলিট সেল। ডিলিট সেলে দিলে এই যে দেখেন একটা ডায়ালগ বক্স আসছে যে ডাটাগুলো কোথায় যাবে, ডিলিট যে করব এইগুলা বাকি আশেপাশের ডাটাগুলো কোথায় যাবে। ধরেন যে লেফটে যাবে, আগের আগের পিছের ডাটাগুলা নিচে থেকে উপরে উঠবে, নাকি বাম পাশ থেকে ডান পাশে আসবে, সেইগুলো আমাদের বলে দিতে হবে। তো শিফট সেল লেফট যদি দেই তাহলে লেফট থেকে শিফট হয়ে আসবে। যদি আপ দেই তাহলে আপেও উঠে যাবে। আর যদি এন্টায়ার রোটাই ডিলিট করতে চাই সেটাও সুযোগ আছে, যদি কলাম ডিলিট করতে চাই সেটাও সুযোগ আছে। তো শিফট সেল লেফট দিয়ে ওকে দিলাম। দেখেন এই যে এটা কিন্তু ফাঁকা হয়ে গেছে টোটালি। তো এই কারণে বলছি যে এটা না করাটাই ভালো। ঠিক আছে। আচ্ছা, তো এর বাইরে আমাদের রো এবং কলাম ডিলিট করার সুযোগ আছে। এখান থেকে ডিলিট, ডিলিট রো এবং কলাম, এই দুইটা জিনিস টোটালি রো এবং কলামটা ডিলিট করে ফেলবে। তো ধরেন যে আমি 3 নাম্বার রোটাকে ডিলিট করতে চাই, এখানে মাউসটা রেখে ডিলিট, ডিলিট রোজ, দেখেন 3 নাম্বারটাকে তো রোটা ডিলিট হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমি এই দুইটাকে ডিলিট করতে চাই, ফাঁকা যেহেতু আছে, ডিলিট সিলেক্ট করে ফুল যে সিলেক্ট করতে হবে বিষয়টা এরকম না, একেবারে ফুল সিলেক্ট করতে হবে না। কারণ আমি যেহেতু রোই ডিলিট করে দিচ্ছি, এই কারণে এই ফুল রো ডিলিট হয়ে যাবে যতটুকুই সিলেক্ট থাক না কেন। এখান থেকে ডিলিট রো, এই যে ডিলিট হয়ে গেল। কলাম ধরেন যে আমি এই ফাঁকা কলামটাকে করতে চাই, ডিলিট করতে চাই, যে কোনো জায়গায় মাউসটা রেখে এই কলামের ডিলিট কলাম দিয়ে দিব, তাহলে এটা ডিলিট হয়ে গেল। ধরেন যে এটাও ডিলিট করতে চাই, ডিলিট কলাম। ফুল এন্টায়ার টেবিল যদি ডিলিট করতে চাই কি করতে হবে, ডিলিট থেকে ডিলিট টেবিল, পুরো টেবিলটাই আমাদের ডিলিট হয়ে গেল। ফাইন, তাহলে আমরা আবার একটা ইনসার্ট করি টেবিল। আমরা একটা টেবিল ইনসার্ট করে ফেললাম। এবার যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে টেবিলের ক্ষেত্রে আমাদের এইরকম প্রয়োজন হয় যে লেফট রাইট দুইটা জিনিসকে মার্জ করা। ধরেন যে দুইটা সেলকে আমি মার্জ করতে চাই, দুইটা সেলকে একটা সেলে কনভার্ট করব, এরকম প্রয়োজন হয় মাঝে মাঝে। বা ধরেন যে আমি চাচ্ছি যে উপরের ফুল যে এটা আছে, কলামগুলো আছে, সেই কলামগুলোকে একটা কলামে কনভার্ট করব। এর জন্য যেই কয়টাকে একটা বানাইতে চাই সেইগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে মার্জ সেলস এইটাতে চাপ দিব, তাহলে উপরে দেখেন একটা হয়ে গেছে। ধরেন যে আমরা এখানে দিব টাইটেল ডেইলি রুটিন। ঠিক আছে, সেন্টার করে ফেললাম, ডেইলি রুটিন আমি এখানে দিয়ে দিলাম। ফাইন, এইভাবে আমরা স্পেসিফিক যেই কয়টা ইচ্ছা সেই কয়টাকে সিলেক্ট করে আমরা হচ্ছে কি করতে পারি, মার্চ করতে পারি। তো ধরেন যে আমি এই মাঝখানের এই কয়টাকে সিলেক্ট করে মার্চ করে দিলাম, তাহলে এই 4টা সেল একসাথে মার্চ হয়ে গেল। এই 4টাকে ধরেন যে আমি একটা মার্চ করে ফেললাম, সরি এখান থেকে না, মার্চ সেল, এই দুইটাকে একটা মার্চ করে ফেললাম, সিলেক্ট করে মার্চ সেল। এইভাবে আপনি যেভাবে প্রয়োজন সেভাবে আপনি মার্চ করতে পারেন, যেই কয়টা ইচ্ছা সেই কয়টাকে মার্চ করে একসাথে বানাই ফেলতে পারেন। ওকে, মার্চ যেহেতু করা যায়, পাশাপাশি স্প্লিটও করা যায়। স্প্লিট কেমন, একটাকে আমি দুইটা বানাবো। মার্জ হচ্ছে অনেকগুলাকে একটা বানানো, আর স্প্লিট হচ্ছে একটাকে কয়েকটা বানানো। দুইটা কিন্তু ডিফারেন্ট বিষয় এবং একটা আরেকটার বিপরীত। তো এটা কেমন স্প্লিট সেল, ধরেন যে আমার এইটাই দুইটা কলাম করা দরকার শুধু এইটুকুতে। এর জন্য আমরা স্প্লিট সেলে যাব, রো একটা, কলাম দুইটা, ওকে চাপ দিয়ে দেখেন মাঝখানে কিন্তু এটা ভাগ হয়ে গেছে। তো ধরেন যে আমি এইটাকে করতে চাই স্প্লিট সেল, রো একটা কলাম দুইটা,
এভাবে আমরা এটাকে ভাগ করতে পারি। এরপর আমরা চাইলে স্প্লিট টেবিল, ইন্টার টেবিলটাকে স্প্লিট করে দিতে পারি। ধরেন যে এইখান থেকে বাকি অংশ যেগুলো আছে সেইগুলাকে আমি আলাদা একটা টেবিল কনভার্ট করে ফেলবো। এই যে এখান থেকে, ফ্রম হেয়ার, এইখান থেকে আমি বাকি অংশ আলাদা করে ফেলবো। ওকে, স্প্লিট টেবিলে যদি চাপ দিই, দেখেন একটা টেবিল ভেঙে আমার কি হয়ে গেল, দুইটা টেবিলে কনভার্ট হয়ে গেল। তো এইভাবে আমরা স্প্লিট টেবিল ব্যবহার করতে পারি। স্প্লিট টেবিলের মাধ্যমে একেবারে দুইটা আলাদা সেপারেট টেবিল হয়ে গেল। এবার এই টেবিল দিয়ে কি করবেন, বা হচ্ছে এই টেবিলটাকে আলাদা ডিজাইন করবেন, সেই বিষয়গুলো আপনার বিষয়, আপনি কিভাবে ব্যবহার করবেন। তাহলে মার্জ এবং স্প্লিট দুইটা জিনিস, এই দুইটা জিনিস কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা সবগুলাকে ডিলিট করে দিলাম, পরের অপশনে আমরা যাই। এবার আসি আমরা টেবিল লেআউটে। এইখানে আমাদের দেখেন প্রত্যেকটা কলামের সাইজ কিন্তু এখন সমান আছে। তো যদি এরকম হয় যে আমার কলামের সাইজগুলো ঠিক নাই, ছোট বড় হয়ে গেছে, কলাম ছোট বড় কিভাবে করে, এই যে কলামের উপরে যদি আপনি মাউসটা রাখেন, দেখেন মাউসের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন কেমন আছে মাউস, কলামের বর্ডারের উপরে রাখলে কিন্তু এই যে কলামটাকে ছোট বড় করার মতো মাউসটা হয়ে যায়। এভাবে আমরা কলাম ছোট বড় করতে পারি। তো এখন কিন্তু কলামের সাইজ ঠিক নাই, বা রো এর সাইজ যদি খেয়াল করি আমরা, রো এর সাইজগুলো এখন ঠিক আছে, কিন্তু আমরা এটাকে যদি ছোট বড় করে নিই, ছোট বড় করার সুযোগ আছে। তো এই যে ছোট বড় আমরা করতেছি, এই ছোট বড় করার ক্ষেত্রে ধরেন আমি হচ্ছে সবগুলা তো সমান হয় নাই, তাই না? এইগুলাকে যদি আমি সমান করতে চাই, কলামগুলাকেও সমান করতে চাই, রো গুলাকে সমান জায়গা দিতে চাই, যেমন এইটা একটু কম জায়গা পাইছে, এইগুলা একটু বেশি জায়গা পাইছে, এইটা আবার কম জায়গা পাইছে। তো সমান জায়গা যদি দিতে চাই, এর জন্য আমাদের যেটা করতে হয়, রো গুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এইখানে দেখেন আমার দুইটা অপশন আছে, ডিস্ট্রিবিউট রোজ, ডিস্ট্রিবিউট কলাম। ডিস্ট্রিবিউট রোতে যদি চাপ দিই, তাহলে রো গুলো সব সমান জায়গা ডিস্ট্রিবিউট করে ফেলবে, সবগুলাতে সমান ভাগে ভাগ করে রো এর স্পেস ডিস্ট্রিবিউট করে ফেললো। ওকে, আর যদি কলাম ডিস্ট্রিবিউট করতে চাই, কলামগুলো আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে এইখান থেকে ডিস্ট্রিবিউট কলাম। এখন দেখেন এলোমেলো যেই টেবিলটা ছিল আমার, সেই টেবিলটা কিন্তু সুন্দর একটা টেবিলে কনভার্ট হয়ে গেল, তাই না? তো এই ডিস্ট্রিবিউট রোজ এবং ডিস্ট্রিবিউট কলামটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা আমাদের একটু বোঝা দরকার। এরপরে যেটা আছে অ্যালাইনমেন্ট এবং সেল মার্জিন, এই অ্যালাইনমেন্ট সেকশন, সেটা আমরা বোঝার জন্য আমরা এটাকে একটু বড় করে ফেলি। এখানে আমি লিখে ফেললাম হচ্ছে স্যাটারডে। স্যাটারডে বলতে আমরা ধরেন যে একটা ডেইলি রুটিন করতেছি। এই স্যাটারডে এই লেখাটা দেখেন আমার এই মাঝখানে যদি আনতে চাই, সেলের টোটাল 9টা পজিশন আছে। এই 9টা পজিশনে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই 9টা পজিশনের যে কোনো জায়গাতে আমি সেলের টেক্সট ইনসার্ট করতে পারি। এটার জন্য আমরা দেখেন এখন টপ লেফটে আছে, আমরা যদি একেবারে সেন্টার করে দিই, তাহলে একেবারে মাঝখানে চলে আসছে। তাহলে যদি সেন্টার হয়েছে, এটা লেফট রাইটে সেন্টার হয়েছে, উপরে নিচে মিডল হয়েছে, ঠিক আছে? এটাকে যদি আমি উপর নিচে মিডল ঠিক আছে, লেফট রাইটে হচ্ছে লেফটে রাখতে চাই, তাহলে এই যে এইখানে চাপ দেব। তো এই 9টা পজিশন দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আসলে কোন জায়গায় যাবে। বটম কর্নারে যদি দিতে চাই, বটম রাইট কর্নার, তাহলে এইখানে চাপ দেব, একেবারে এই কর্নারে চলে আসছে। তো এই 9টা পজিশনে আমরা আমাদের লেখাগুলাকে পজিশনিং করতে পারি, অ্যালাইন করতে পারি। এই 9টা পজিশন কিন্তু আমরা এইখানে ছিল না, এখানে ছিল শুধু 3টা। ওকে, আমরা টেবিল লেআউটে চলে আসি। এরপরে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে টেক্সট ডিরেকশন। টেক্সটটা কোন দিক থেকে কোন দিকে যাবে, এখন কি আছে দেখেন তো, লেফট থেকে রাইট, এর বাহিরে
উপর থেকে নিচ। যেমন ধরেন যে এই যে এইখানে জায়গা কম, এই স্যাটারডেটাকেই যদি আমি কপি করে এইখানে দিই এবং টেক্সট ডিরেকশনটা স্বাভাবিক রাখি, তাহলে কিন্তু জায়গা পাচ্ছে না। তো যেই সেলে আমার জায়গা কম, সেই সেলে আমি এটাকে রাখবো কিভাবে? সেক্ষেত্রে আমরা টেক্সট ডিরেকশন চেঞ্জ করে এটাকে রাখতে পারি। দেখেন, আরো কম জায়গা হইলেও কিন্তু আমার সমস্যা নেই, স্যাটারডেটা ঠিক জায়গা পেয়ে গেছে। তো ধরেন যে আপনার এইখানে শুধুমাত্র 2 3 4 5 এরকম লেখা লিখতে হবে, তো এটার জন্য এত জায়গা নেওয়ার তো দরকার নেই, তাই না? তো টেক্সট ডিরেকশনের মাধ্যমে আমরা কি করতে পারি, লেখাটা কোন দিক থেকে কোন দিকে যাবে সেইটা ডিরেকশনটা সেট করে দিতে পারি। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেল মার্জিনস। এই যে সেল মার্জিন, সেল মার্জিনটা হচ্ছে, দেখেন লেখাটা কিন্তু একেবারে বর্ডারের সাথে মিশে মিশে যায় না আমার, তাই না? লেখাটার বাম পাশে একটা জায়গা আছে, সেটা আমরা সেল মার্জিন থেকে সেট করতে পারি। সেলের ভিতরে আমরা মার্জিন দিতে পারি, উপরে কতটুকু জায়গা থাকবে, নিচে, লেফটে, রাইটে কতটুকু জায়গা আমরা ফাঁকা রাখতে চাই সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। যদি আমি এখানে 0 দিয়ে দিই দুই দিকে সব দিকে, তাহলে দেখেন আর কোনো জায়গা কিন্তু থাকলো না। ঠিক আছে, বাই ডিফল্ট সেলে একটা মার্জিন দেওয়া থাকে 0.08, সেটা রাখলে আমাদের জন্য ভালো, একটু মার্জিনটা থাকলে লেখাগুলা সুন্দর লাগে। ওকে, এরপরে সর্ট। সর্টিং জিনিসটা কিন্তু আমরা হোমে দেখে আসছিলাম, মনে আছে? এই যে এইখানে সর্ট, এইখানেও আমরা সর্টিং করতে পারি। টেবিলের ভিতরে ধরেন যে আমি এই যে এইগুলাকে সর্টিং করব, আমি যদি একটু ডিলিট করে নতুন করে দেখাই, সবগুলাকে ধরেন যে আমরা ডিলিট টেবিল ডিলিট করে ফেললাম। এবার আমরা একটা টেবিল তৈরি করি। এখানে আমরা ফ্রুটসের নাম দিয়ে দিই ব্যানানা, তারপরে হচ্ছে ধরেন জ্যাকফ্রুট, তারপরে এখানে আমরা স্ট্রবেরি দিয়ে দিলাম। তারপরে আমরা দিলাম হচ্ছে পিনাট। পিনাট বানান কি? তারপরে আরেকটা ফল ম্যাঙ্গো। ওকে, এই যে এইগুলাকে যদি আমি সর্টিং করতে চাই A to Z, তাহলে আমরা কি করব, জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে টেবিল লেআউট থেকে সর্ট, সর্টে আসলে ওই যে ওই ডায়ালগটাই কি ওপেন হয়েছে কিন্তু, অ্যাসেন্ডিং যদি করে দিই। ওকে তো এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা থাক, আমরা হচ্ছে কলাম 1 সিলেক্ট করে দিই। ওকে, দেখেন কলাম 1 আমাদের অনুযায়ী হয়ে গেল, অর্ডার হয়ে গেল, অ্যাপেল, ব্যানানা, জ্যাকফ্রুট, ম্যাঙ্গো, পিনাট এবং স্ট্রবেরি, মানে অ্যালফাবেটিক্যাল যে অর্ডার আছে সেই অর্ডারে আমাদের ইয়াটা হয়ে গেল। ওকে ফাইন, এবার আমরা হচ্ছে যেটাতে দেখব সেটা হচ্ছে রিপিট হেডার রোজ। এই জিনিসটা আমাদের খুব বেশি কাজে লাগে। সেটা কেমন, ধর যে আমি একটা বড় টেবিল তৈরি করে ফেলছি, আমরা ডাটা কালেকশন করতেছি এরকম একটা টেবিল, ইনসার্ট টেবিল, এইখানে কলাম আছে ধরেন যে 3টা, রো আছে 200, তাহলে 200 রো কি আমার এক পেজে তো আটবে না, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, মাল্টিপল পেজ হয়ে গেছে। এখন হেডারে তো একটা রাখতে হয়, নেম, ইমেল, ফোন, এবং এইগুলাকে আমরা লেফট সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, একটু বোল্ড করে দিলাম, একটু ফন্ট সাইজ বড় করে ফেললাম। তো এই যে হেডার রোটা, এটা কিন্তু আমার পরের পেজেও লাগবে, তাই না? এই যে পরের পেজেও কিন্তু আমাদের এই জিনিসটা দরকার, এবং সেন্টার করে দিলাম। তো এভাবে কি আমি প্রতিটা পেজে দিব? সেটা কিন্তু কষ্টসাধ্য, এবং বাই এনি চান্স আমার প্রথম পেজে আর একটা রো বেশি দরকার।
দুইটার মাঝখানে আরেকটা ঢুকানো দরকার। ইনসার্ট, এখান থেকে ইনসার্ট রো অ্যাবাভ বা বিলো দিয়ে আমি হচ্ছে আরেকটা রো বানাইলাম। এতে কি হইলো দেখেন, দ্বিতীয় পেজের হেডারের পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওই যে মাঝখানে একটা ঢুকছে, এখানে ও কি করছে, নিচে চলে আসছে। এই কারণে আমরা কখনোই এই কাজটা করব না। মাল্টিপল পেজে যদি আমার রো প্রয়োজন হয়, তাহলে যে কোনো ফার্স্ট পেজে আমরা হচ্ছে রোটা তৈরি করব। রোটা তৈরি করে এইখান থেকে রিপিট হেডার রোজটা দিয়ে দিব। এই যে এখান থেকে রিপিট হেডার রোজ, এটা অন করে দিলে দেখেন প্রতিটা পেজে আমার হেডার রোটা কপি হয়ে গেছে। এবং এটা চেঞ্জ করার কিছু নেই, এটা বাই ডিফল্ট সবসময় ফার্স্ট রোতেই থাকবে। নিচের পেজে আসি আমরা, এই যে প্রত্যেকটাতে কিন্তু চলে আসছে। তো এটা যদি চেঞ্জ করতে চাই, কোনো স্টাইল চেঞ্জ করি অথবা হচ্ছে লেখা চেঞ্জ করি, সব কিছু চেঞ্জ করতে হবে কোথায়? ফার্স্ট পেজের যে হেডার রো আছে সেখানে। তাহলে যে আমরা এটার ফন্ট সাইজটা আরেকটু ছোট করে দিতে চাই, নর্মাল করে নিয়ে আসলাম, বোল্ড যেটা ছিল আনবোল্ড করে দিলাম। দেখেন প্রত্যেকটা পেজে কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে হেডার রো রিপিটেশন করতে পারি। এর বাইরে একটা জিনিস আমাদের খুব বেশি প্রয়োজন হয়, ধরেন যে আমরা এখান থেকে নতুন একটা কলাম নিয়ে নিলাম, এখানে বললাম হচ্ছে সিরিয়াল। ওকে, তো এই সিরিয়ালটা আমি যদি অটোমেটিক করতে চাই, অর্থাৎ 1 2 3 4 5 6 এগুলা যাতে অটো হবে, এর জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইখানে দেখছিলাম না এই যে নাম্বারিং, এই নাম্বারিং কিন্তু টেবিলের ভিতরেও চাইলে করতে পারি। তাহলে যে আমরা হচ্ছে সবগুলাকে একেবারে শেষ পর্যন্ত এই টোটাল কলামটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার আমি হচ্ছে এখান থেকে যেটা আমাদের পছন্দ সেটা আমরা দিয়ে দিলাম, এইটা দিয়ে দিলাম। দেখেন অটোমেটিক কিন্তু আমার প্রত্যেকটা পেজে, প্রত্যেকটা ইয়াতে সিরিয়ালটা আমার অটোমেটিক হয়ে গেছে। ঠিক আছে, এই সিরিয়ালটা আমরা যদি ম্যানুয়ালি করতে চাইতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হইতো। পাশাপাশি ধরেন যে আমার এইখানে আরেকটা অ্যাড করা দরকার, 32 আর 33-এর মাঝখানে এইখানে লিখলাম হচ্ছে হাবিব, নিচেরটাতে লিখলাম হচ্ছে আহ রুহুল। হুম, দুইটা। তো 32 আর 33-এর মাঝখানে আরেকটা অ্যাড করতে চাই, তাহলে 33 নাম্বার কি হবে? 33 নাম্বার 34-এ চলে যাবে না? তাই 32-এর নিচে যদি আমি অ্যাড করি ইনসার্ট রো বিলো, দেখেন রুহুল আমিন কিন্তু অটোমেটিক 34-এ চলে গেছে। 33-এ নতুন একটা তৈরি হয়েছে, এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে শাওন। ওকে, তো এই জিনিসটা কিন্তু আমরা চাইলে করতে পারি আমাদের যেই নাম্বারিং আছে সেই নাম্বারিং দিয়ে, এটা খুব সহজেই করার সুযোগ আছে। ওকে, মোটামুটি আমরা টেবিল সম্পর্কিত যে আলোচনাগুলো আছে সেইগুলো একটু শেষ করে ফেললাম। এর বাহিরে আমাদের আরো কিছু আলোচনা ছিল আজকের ক্লাসের টপিকে, সেই বিষয়গুলো একটু দেখে ফেলি, তারপরে ইনসার্টের কিছু বিষয় টুকটাক দেখবো ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে আমাদের ডিজাইন। ডিজাইনে আমরা তিনটা জিনিস এখান থেকে শিখবো। এক হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার্স। পেজ কালারটা খুবই সিম্পল। পেজে যদি আপনি কালার দিতে চান, তাহলে যে আমি লাল কালার পেজে লিখবো, ওকে ফাইন, এই যে লাল করে দেন। তারপর হচ্ছে আমি সবুজ কালারে লিখবো, লিখে দেন। এইটা হচ্ছে আপনার যদি রঙিন প্রিন্টার হয় তাহলে কিন্তু এই কালারগুলো আসবে। সাদা কালো প্রিন্টারে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে তারপর হচ্ছে লেখেন, তাহলে কিন্তু সব কালো কালো চলে আসবে। এটা একটু সাবধান। দ্বিতীয় কথা হচ্ছে এটাকে যদি আপনি পিডিএফ করেন, সেক্ষেত্রে পেজে ব্যাকগ্রাউন্ড কালার দেন, সমস্যা নেই। কিন্তু যদি প্রিন্টের জন্য যান, তাহলে পেজে ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে প্রিন্ট করাই ভালো। আপনার প্রিন্টারের কালি কিন্তু সব শেষ হয়ে যাবে। তাহলে এটার উপায় কি? উপায় হচ্ছে কালার পেপার কিন্তু কিনতেই পাওয়া যায়, সবুজ বা হচ্ছে হলুদ কালারের পেপার। আপনারা ওই যে শর্ট সাজেশনগুলো দেখছেন না, কি টাইপের কালারের উপর হচ্ছে কালার পেপারে প্রিন্ট করছে, তো ওই রকমের কালার পেপার কিন্তু কিনতেই পাওয়া যায় A4 সাইজের। তো সেই ক্ষেত্রে আপনি কালার পেপার কিনে সেখানে প্রিন্ট করবেন। কিন্তু আপনার যদি পেজ কালার দিয়ে হচ্ছে প্রিন্ট করতে যান, তাহলে কিন্তু দেখবেন যে আপনার প্রিন্টারের কালি সব শেষ হয়ে গেছে। তো এখান থেকে নো কালার করে দিলাম। এটা যদি পিডিএফ করতে চাই, সেক্ষেত্রে এই কালারটা আমরা ব্যবহার করতে পারি, এর বাইরে ব্যবহার না করাটাই ভালো। এরপর আছে
বর্ডার্স এবং ওয়াটারমার্ক। বর্ডার্সটা যদি দেখি, বর্ডার্সে চাপ দিলাম। এই বর্ডার্স নিয়ে অলরেডি আলোচনা হয়েছে আমাদের বিভিন্ন জায়গায়, প্যারাগ্রাফে আমরা এই বর্ডার্স নিয়ে আলোচনা করছি। তারপরে হচ্ছে আমরা একটু আগে টেবিলের বর্ডার দেখলাম। সব কিন্তু এই জায়গাতেই চলে আসে। তো পেজ বর্ডার্সে আসলাম। এইখানে দেখেন নাম দেওয়া আছে। যদি বক্স দিয়ে দিই, বক্স দিলে এখান থেকে একটু কমাই দিই 1 পয়েন্ট। ওকে, এই যে দেখেন একটা বক্স, সিম্পল একটা বর্ডার হয়েছে। তো সিম্পল বর্ডারকে যদি আমরা একটু গর্জিয়াস করতে চাই, এইখান থেকে বিভিন্ন স্টাইল আছে, বিভিন্ন ডিজাইন আমরা ইউজ করতে পারি। যেটা আপনার ভাল লাগে সেটাই আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে। এর বাহিরে আমরা চাইলে আর্ট ব্যবহার করতে পারি। এই আর্টে যদি চাপ দিই, বিভিন্ন আর্ট আছে, সেইগুলা দিয়ে বর্ডার ক্রিয়েট করতে পারি। যেমন ছোটবেলা আমরা ওই যে গোলাপ ফুল দিয়ে বর্ডার বানাইতাম। ওকে, দেখেন গোলাপ ফুলের বর্ডার হয়েছে। ওই যে বিভিন্ন স্মারকলিপি লেখে না, যে বিদায়ের সময় যে স্যারদেরকে সুন্দর করে লিখে গিফট করে বিদায় নামা। তো সেক্ষেত্রে এই যে ফ্রেম বাঁধাইয়ের জন্য এটা সুন্দর একটা বর্ডার। তবে প্রফেশনাল কাজে আবার এই বর্ডার ব্যবহার না করাই ভালো। এর জন্য সুন্দর কিছু বর্ডার আছে এখানে। যেমন এই যে একটা বর্ডার, সুন্দর একটা বর্ডার। এই বর্ডার বাইরে আরো কিছু আছে। এই যে একটা, ঠিক আছে। তো এটা খুব ভালো বোঝা যাচ্ছে না। এটা বোঝার জন্য এই বর্ডারটাও আবার একটু ছোট বড় করা যায়। পেজ বর্ডারসে আসবো, এই যে উইডথ আছে 10, এটা 32 পর্যন্ত যাওয়া যায়, 31। ওকে দেই। এবার দেখেন ভালো বোঝা যাচ্ছে। এখানে একটা পিন করা, এইখানে হচ্ছে পেজটার এক কর্নার মনে হচ্ছে যে একটু ভাঁজ করা। ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে পেজের বর্ডার দিতে পারি। আরো কিছু বর্ডার্স আছে যেগুলো খুবই সুন্দর। নিচে আসেন, এই যে একটা বর্ডার, সুন্দর একটা বর্ডার আসছে। তো এটার দিয়ে আমরা হচ্ছে পেজের বর্ডার গুলো ইউজ করতে পারি। সিম্পল বর্ডারও ইউজ করতে পারি। জাস্ট একটা বক্স, এই আর্ট দিবেন না, এইখান থেকে কিছু একটা সিলেক্ট করে দিবেন, তাহলে সিম্পল বর্ডার হবে। আর যদি নানে দিয়ে দিই তাহলে এই বর্ডারটা চলে যাবে। এরপর যেটা আছে ওয়াটারমার্ক। এটা নিয়ে লাস্ট ক্লাসে কয়েকজন প্রশ্ন করছিলেন, ইমেজের ওপাসিটি কমায়া তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবেন। তো ওয়াটারমার্ক হচ্ছে অল ইন ওয়ান সলিউশন। আপনি যদি প্রতিটা পেজেই ইউজ করতে চান, কোনো একটা লেখা জলছাপ হিসেবে অথবা কোনো একটা ছবি, তো এক্ষেত্রে ওয়াটারমার্ক ব্যবহার করা যায়। ওয়াটারমার্কে চাপ দিলে এখানে বেশ কিছু স্টাইল আছে। এইগুলাতে যাব না, আমরা সরাসরি হচ্ছে কাস্টম ওয়াটারমার্কে চলে যাব। এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক আর একটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্কে এসে ধরেন যে আমি আমার নামটাকে লিখে দিলাম। ইংলিশ স্যারেরা এই কাজগুলো করে না, শিট দেয় আপনাদেরকে সুন্দর সুন্দর, শিটের মাঝখানে তার নাম লেখা থাকে, যাতে আপনি কপি করলেও তার নাম সহ কপি হয়ে যায়। তো রুহুল আমিন দিয়ে দিলাম। ওকে, এই যে দেখেন মাঝখানে বোঝা যাচ্ছে। আমরা যদি এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যাই, এই যে সেমি ট্রান্সপারেন্টটা অফ করে দেই, তাহলে আরো ভালো বোঝা যাবে। দেখেন এবার বোঝা যাচ্ছে তো নাকি? সেমি ট্রান্সপারেন্টটা আপনার অফ করবেন না, তাহলে দেখবেন যে আপনার হচ্ছে লেখাগুলোর চাইতে জলছাপ বেশি স্পষ্ট হয়ে গেছে। আপনি সেমি ট্রান্সপারেন্টটা অন রেখে তারপরে প্রিন্ট করবেন। তো টেক্সট ওয়াটারমার্ক আমরা এখান থেকে অ্যাড করতে পারি। পাশাপাশি যদি পিকচার ওয়াটারমার্ক প্রয়োজন হয়, ছবি আপনি দিবেন ফ্রম এ ফাইল, আপনার ফাইল থেকে একটা ছবি নিয়ে আসেন। তো আমরা ডাউনলোডসে যাই। ডাউনলোডস থেকে ধরেন যে আমরা এই স্ট্রবেরির ছবিটাকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চাই, অ্যাপ্লাই দিয়ে দিলাম। দেখেন ওই যে ব্যাকগ্রাউন্ডে স্ট্রবেরি দেখা যাচ্ছে। ওয়াশ আউটটাকে অফ করে দিই একটু আপনাদের দেখার সুবিধার্থে। এই যে এখন ভালো বোঝা যাচ্ছে ওয়াটারমার্ক। ঠিক আছে। তো ওয়াশ আউট অফ করবেন না কিন্তু, ওয়াশ আউট অন করেই প্রিন্ট করবেন, তা না হলে ওই যে যেটা বেশি কালারফুল হওয়ার কারণে আপনার লেখায় বোঝা যাচ্ছে, বোঝা যাবে না। ঠিক আছে, অ্যাপ্লাই করে দিলাম। ওকে, তাহলে আমাদের ওয়াটারমার্কটা অ্যাপ্লাই হয়ে গেল, এবং এটা আমার মাল্টিপল পেজ হলে প্রতিটা পেজেই এটা অ্যাভেলেবেল হবে। রিমুভ করার জন্য কি করতে হবে? ওয়াটারমার্ক, এখান থেকে রিমুভ ওয়াটারমার্কে চাপ দিলেই আমার এটা ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেল। ফাইন। তো ওয়াটারমার্ক, পেজ কালার এবং বর্ডার্স, এই বিষয়গুলো আমরা দেখলাম। এরপরে যেটা আসে সেটা হচ্ছে লেআউট। আমাদের প্রিন্টিং এর ক্ষেত্রে খুব খুব বেশি প্রয়োজন এই লেআউটের এই পেজ সেটআপ অংশটা।
প্যারাগ্রাফ নিয়ে যে আলোচনা, ইনডেন্টেশন, এইগুলো নিয়ে আমরা প্যারাগ্রাফে কিন্তু করে আসছি। কাজে এই পোর্শনটুকু আমাদের দরকার নেই, আমাদের এই পেজ সেট আপটা দরকার। পেজ সেট আপে কি কি আছে একটু খেয়াল করেন। পেজ সেট আপে আমরা হচ্ছে মার্জিনটা সেট করতে পারি। দেখেন উপরে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি কিন্তু জায়গা আমার ছেড়ে দিচ্ছে। আমি যদি একটা প্যারাগ্রাফ লিখে ফেলি 1/10, তাহলে সব পাশে কিন্তু আমার 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিছে। এই জায়গাটা আমরা ম্যানেজ করব মার্জিন থেকে, কতটুকু জায়গা আমার ছেড়ে দিবে। তো 1 ইঞ্চি করে জায়গা ছেড়ে দিছে মানে কিন্তু এটার অনেকটা জায়গায় ছেড়ে দেয়। তো এটা যদিও স্ট্যান্ডার্ড, তারপরেও আপনার প্রয়োজনে আপনি মার্জিন কমাইতে পারেন। এইখান থেকে মার্জিনে চাপ দিই, এইখানে নর্মাল দেওয়া আছে, সব দিকে 1 দেখেন, টপ 1, লেফট 1, বটম 1, রাইট 1, সব দিকে 1 ইঞ্চি জায়গা। যদি ন্যারো দেই তাহলে সব দিকে 1/2 ইঞ্চি জায়গা নিল। উপরে নিচে ডানে বামে সব দিকে কত, 1/2 ইঞ্চি জায়গা আমাদের মার্জিন হিসেবে সেট হয়ে গেল। এর বাইরে যদি আমাদের কাস্টম মার্জিন প্রয়োজন হয়, সেটাও করার সুযোগ আছে। সেটার জন্য আমরা কাস্টম মার্জিনসে যাব, কোন দিকে কত দরকার, টপে কত, লেফটে কত, রাইটে কত, বটমে কত, সেইগুলো আমরা এখান থেকে সেট করে দেব। ঠিক আছে? যেমন ধরেন যে আমাদের যেটা প্রয়োজন হয়, দলিল লিখছেন আপনারা, স্ট্যাম্প, স্ট্যাম্প চেনেন কিনা? আপনাদের বাড়ির যে দলিল আছে, বাংলাদেশ স্ট্যাম্প, 100 টাকা স্ট্যাম্প লিখে সার্চ দেন, তাহলে বুঝতে পারবেন এই যে স্ট্যাম্প। এই দলিলে যদি বা স্ট্যাম্পে যদি, সরি দলিল না, স্ট্যাম্পে যদি আমি কিছু প্রিন্ট করতে যাই, যেমন এই যে একটা দেখি আমরা, তাহলে উপরে এই স্ট্যাম্পের যে সিলটা আছে, এই সিলের জন্য কিন্তু আমাদের জায়গা রাখতে হবে। তা না হলে কি হবে, আপনার লেখা ওই যে উপর থেকে শুরু হবে, মানে স্ট্যাম্পের উপরে লেখা শুরু হয়ে যাবে। এই কারণে আমাদের কি করতে হয়, যখন আমি স্ট্যাম্পে কোনো কিছু প্রিন্ট করব, তাহলে উপরে জায়গা ছেড়ে দিতে হয় মিনিমাম 4 ইঞ্চি। এটার জন্য আমরা কি করব, মার্জিনস, কাস্টম মার্জিনস, এইখান থেকে টপে দিয়ে দেব 4 ইঞ্চি মিনিমাম, 4.5 দিলে আরো সেফ, 4.5 ইঞ্চি। ওকে চাপ দেন, দেখেন উপরে একটা বিরাট জায়গা তৈরি হয়ে গেছে। এবং প্রতিটা পেজেই যেহেতু আমরা হচ্ছে করে ফেললাম, আমরা যদি আরো কিছু দিই, লরেম 10/10, বিরাট এক দলিল লিখে ফেললাম, দেখেন প্রত্যেকটা পেজের উপরে কিন্তু এই জায়গাটা নিয়ে নিছে। ওকে, তাহলে এইভাবে আমরা মার্জিন সেট করতে পারি, যাতে উপরের এরিয়াতে আমার প্রিন্ট না হয়। তো এটার বিষয় যেহেতু আসলো, স্ট্যাম্প পেপারের সাইজ কিন্তু আমাদের নর্মাল সাইজ না। এইবার আসি পেজ সাইজ। এখন কি দেওয়া আছে দেখেন, লেটার সাইজ। বাংলাদেশের লেটার সাইজটা খুব বেশি ব্যবহার হয় না, ইন্টারন্যাশনালি লেটার সাইজটা খুবই অ্যাভেলেবেল। বাংলাদেশে যেটা খুব বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে A4 সাইজ। এই যে উপরে দেখেন A4, A4-এ চাপ দিলাম। A4 আর লেটার সাইজ খুব বেশি পার্থক্য নেই, একটু ছোট বড়, চওড়া একটু, লেটার সাইজটা একটু মোটা, লম্বা একটু ছোট। আর এদিক থেকে A4 সাইজটা একটু লম্বায় বড়, চওড়ায় ছোট। A4 আমরা সেট করতে পারি এখান থেকে। আমরা যে বাজার থেকে যে কাগজগুলো কিনি, এগুলো সাধারণত A4 সাইজেরই হয়। ওই যে AA, বা হচ্ছে আপনি ধরেন অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের যে কাগজগুলো আছে প্রিন্টিং এর জন্য, এইগুলো সব A4 সাইজই হয় সাধারণত। আপনি ইনকেস যদি গিয়ে বলেন যে আমাকে A3 সাইজ দেন, তো সেক্ষেত্রে কিন্তু বড় সাইজ হবে। তো এখান থেকে সাইজের ক্ষেত্রে একটা হচ্ছে A4 খুব কমনলি ইউজ হয়। এর বাইরে এই যে আমরা স্ট্যাম্পের কথা বললাম, স্ট্যাম্প কিন্তু A4-এ প্রিন্ট করলে হবে না, আপনাকে লিগ্যাল সাইজে প্রিন্ট করতে হবে। এটা কোথায় আছে, আমরা লিগ্যাল সাইজ খুঁজে বের করি। লিগ্যাল, এই যে লিগ্যাল, দেখেন লিগ্যাল সাইজ দুইটা সাইজ আছে, একটা হচ্ছে 11 ইঞ্চি, একটা 14 ইঞ্চি। 14 ইঞ্চির লিগ্যালটা আমাদের স্ট্যাম্প হিসেবে ব্যবহার হয়। দেখেন এখন কিন্তু পেজটা বিরাট পেজ হয়ে গেছে, এই যে লিগ্যাল সাইজ প্রিন্টিং এর জন্য, আমাদের স্ট্যাম্প প্রিন্টিং এর জন্য এইটা 14 ইঞ্চির লিগ্যাল সাইজটা ব্যবহার হয়। এবং লেফট রাইটে 1/2 ইঞ্চি জায়গা আছে, এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, কারণ লেফট রাইটে 1/2 ইঞ্চি রাখলে হয় না সাধারণত। লেফটে 1, সব দিকে, বাকি সব দিকে 1 রাখতে হয়। ওকে, এবার সব দিকে 1 ইঞ্চি করে আছে, উপরে আমার 4.5 ইঞ্চি জায়গা আমি সেট করলাম। তাহলে এইভাবে আমরা পেজ সাইজ চেঞ্জ করতে পারি, পাশাপাশি মার্জিন চেঞ্জ করতে পারি। মাঝখানে একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন।
ওরিয়েন্টেশনটাকে এখান থেকে এই পেজটা আড়াআড়ি না লম্বালম্বি প্রিন্ট করবেন। এখন তো লম্বালম্বি আছে, তাই না? ল্যান্ডস্কেপ মোডে যদি চাপ দেন, দেখেন ল্যান্ডস্কেপ মোডে কিন্তু আমার ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেল। এইভাবেও মাঝে মাঝে আমাদের প্রিন্ট করার প্রয়োজন হয়। তো আমরা হচ্ছে পোর্ট্রেট মোডেই রাখলাম। এরপরে যেটা আছে কলাম, যদি আমাদের হচ্ছে আহ, দলিলে এইভাবে কলাম প্রয়োজন হয় না, তো আমরা এটার জন্য এটার সাইজটা একটু চেঞ্জ করে ফেলি। A4 সাইজে নিয়ে আসলাম আর মার্জিনটা নর্মাল 1 ইঞ্চি করে ফেললাম। এটাতে যদি আমি কলাম দিতে চাই, কলাম থেকে এই যে 2 কলাম দিয়ে দিলাম, 2 কলাম হয়ে গেল আমাদের। যদি 3 কলাম দরকার হয় 3 দিব, 4 কলাম দরকার হলে 4 দেব। 4 কিভাবে দেবো, এখানে তো 4 নাই। এর জন্য মোর কলামসে যাব। মোর কলামসে গিয়ে যে নাম্বার অফ কলাম বলে দিব আমরা কয়টা কলাম দরকার। ধরেন যে আমাদের 4 কলাম দরকার। ওকে, দেখেন 4 কলাম বিশিষ্ট আমাদের হয়ে গেল। যদিও 4 কলাম বিশিষ্ট এটা খুব ভালো লাগতেছে না। তা আপনারা দেখে শুনে বুঝেও নিয়ে দিবেন যে আসলে কোথায় আমার কয়টা কলাম হইলে ভালো হয়। এখান থেকে কলাম থেকে 1 কলাম করে ফেললাম। ওকে, এর বাহিরে আমাদের এইখানে ব্রেক করার সুযোগ আছে। ব্রেকটা হচ্ছে কেমন, ব্রেকটা আমাদের মাঝে মাঝে কাজে লাগে। ধরেন যে আমি এইখান থেকে এই পোর্শন থেকে ভিন্ন পেজে নিতে চাই, ভিন্ন পেজে লেখা শুরু করতে চাই। তো এর জন্য কি আমরা এন্টার প্রেস করে 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 এটাকে অন্য পেজে নিয়ে যাব? এটা কোনো ভালো কাজ হইল না। কারণ এটা দেওয়ার কারণে যেটা হইলো, মাঝখানে আমি যদি এইখানে আরো কিছু লিখি, ধরেন যে আমি এখানে আরো কিছু লিখলাম, ওই দিক থেকে দেখেন নিচে নামতেছে। এই কারণে যদি আমার কোনো একটা পোর্শন আমার ভিন্ন পেজে দরকার হয়, যে এইখান থেকে আমার ভিন্ন পেজে লাগবে, ঠিক আছে, এইখান থেকে আমাদের ভিন্ন পেজে নতুন একটা পেজে এই লেখাগুলো শুরু করা দরকার। সেক্ষেত্রে আমরা এইখান থেকে কলাম, সরি ব্রেক, ব্রেক থেকে পেজ ব্রেক দিয়ে দিব। তাহলে এটা ভিন্ন পেজে শুরু হয়ে গেল। এইখানে আপনি চাইলে যা ইচ্ছা লেখেন, কিন্তু ওইটা ভিন্ন পেজেই থাকবে। এখানে এসে ধরেন যে আমি আরেকটা প্যারাগ্রাফ নিলাম, লরেম 10/, সরি 10 না, দরকার নেই, 1/5, আরেকটা প্যারাগ্রাফ আমি লিখে ফেললাম। ওইটা কিন্তু দেখেন নতুন পেজে আছে। তো এইভাবে আমরা হচ্ছে পেজ ব্রেক দিতে পারি। আর যদি কলাম ব্রেক দিতে চান তাহলে কলাম থাকতে হবে। আমরা এখান থেকে ধরেন যে এটাকে কেটে দিলাম পেজ ব্রেকটা, আবার এক পেজে নিয়ে আসলাম সব। আমি এখান থেকে 2টা কলাম নিলাম, 2 কলাম। 2 কলামের ধরেন যে এইখান থেকে আমি নেক্সট কলামে নিয়ে যেতে চাই। এখান থেকে আমি ব্রেক থেকে কলাম ব্রেক দিয়ে দিব। তাহলে দেখেন এইখানে এই অংশটুকু আছে, বাকি এইখান থেকে পরের কলামের থেকে আমার লেখা শুরু হয়েছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি আজকের বিষয়। এই বিষয়গুলো লাগে, এর বাইরে এই যে এই জিনিসগুলো কিন্তু আছে এখানে অনেকগুলা, কিন্তু এগুলো আমাদের খুব বেশি লাগে না। ঠিক আছে, আরো কিছু জিনিস ইনসার্টে রয়ে গেছে। আজকে সময় কম, ইনসার্টের এই বিষয়গুলো আমাদের দেখতে হবে, শিখতে হবে। নেক্সট আরেকটা ক্লাস আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পাবো ইনশাল্লাহ, সেখানে দেখবো। কারণ এখানে খুবই জরুরি কিছু জিনিস আছে। এখানে আইকন ব্যবহার করা, স্মার্ট আর্ট ব্যবহার করা লাগবে আমাদের। তারপরে বুকমার্ক, হাইপার লিঙ্ক, এই বিষয়গুলো আমাদের লাগবে। ড্রপ ক্যাপ আছে একটা জিনিস, ড্রপ ক্যাপটা একটু দেখাই দিই, যেহেতু সহজ একটা ছোট জিনিস। আমরা হচ্ছে এটাকে সিঙ্গেল একটা পেজে আসলাম, এই যে দেখেন ড্রপ ক্যাপে আপনি চাপ দেন এখান থেকে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপে যেটা হয় এই যে এল, এটা যদি এখন খুব বেশি ব্যবহার হয় না, লরেমের এলটা বড় হাতের হয়ে যাচ্ছে, এবং এটা 2-3 লাইন মিলে হচ্ছে। এখান থেকে ড্রপ ক্যাপ দিয়ে দিলাম। তাহলে এই যে এলটা বড় হাতের, বাকি সব ছোট হাতের। এই পত্রিকাতে মাঝে মাঝে দেখবেন এটা হয়। তা এইটা ড্রপ ক্যাপ করার সুযোগ আছে এখান থেকে এইভাবে। আরো এখানে ইনসার্টে বেশ কিছু জিনিস আছে, সেইগুলো আমি যদি এখন দেখাইতে চাই তাহলে আজকের ক্লাসের প্রশ্নোত্তর পর্বে আমরা যাইতে পারবো না। প্রশ্নোত্তরের জন্য অলরেডি আজকে আমাদের অনেকটা সময় পার হয়ে গেছে। তবে আজকের ক্লাসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল। টেবিলটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাকি লেআউটটা যদি আমি ঠিকঠাকভাবে না বুঝি, তাহলে কিন্তু আপনার প্রিন্টিংয়ে দেখবেন যে ঝামেলা হয়ে যাচ্ছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের একটু মাথায় রাখতে হবে। তা আমরা যদি হোমওয়ার্কটা একটু দেখে ফেলি এক নজরে। আজকের হোমওয়ার্ক হচ্ছে একটা ক্রিয়েট এ 1 পেজ পোস্টার। আচ্ছা, পোস্টার শব্দটা বাদ যাবে, এখানে পোস্টার দরকার নেই। একটা আপনি ডকুমেন্ট তৈরি করবেন সেভ নেচার নামে, হ্যাঁ, সেভ নেচার নামে একটা মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি করবেন, যেটা টাইটেল দিবেন সেভ নেচার। এই পোস্টার শব্দটা অ্যাভয়েড করেন, হ্যাঁ, পোস্টার করার দরকার নেই। ইউজ এ ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন আমরা দেখাইলাম না, মনে আছে কোথায়? এই যে এখান থেকে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, আড়াআড়ি
লম্বালম্বি না, আর একটা পেজ নেবেন, সেখানে সেভ নেচার নামে একটা ডকুমেন্ট লিখবেন। অ্যাড পেজ বর্ডার্স, লেখাগুলোতে একটা পেজ বর্ডার সেট করবেন। কাস্টম মার্জিন সেট করবেন, যেমন 1 ইঞ্চি অল সাইড। তো এটা তো বাই ডিফল্ট থাকেই, আপনার 1 ইঞ্চি না, সব দিকে 2 ইঞ্চি করে ট্রাই করবেন। এবং এটাকে সেভ নেচার নামে একটা ফাইল, একটা নাম দিয়ে এটাকে সেভ করবেন। সিম্পল কিছু টাস্ক। এটার ভিতরে আপনারা টেবিল ইউজ করতে পারেন। মূলত এই হোমওয়ার্ক গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে কিছু কাজ করেন। তো আজকে যে বিষয়গুলো দেখানো হইলো, সেই বিষয়গুলো আপনি আপনার এই হোমওয়ার্কে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। একটা টেবিল, মানে সেভ নেচারের ভিতরে একটা টেবিলও অ্যাড করতে পারেন। লাস্ট 5 বছর একটা স্ট্যাটিস্টিক দেখালেন যে 5 বছর আগে আমাদের হচ্ছে নেচারের কি অবস্থা ছিল, এখন কি অবস্থা, বিভিন্ন শহর কেন্দ্রিক আপনার নেচারের কম্প্যারিজন দেখাইতে পারেন। তো এইগুলা আপনার হচ্ছে টেবিল ব্যবহার করে করলেন। তো হোমওয়ার্কটা একটু বাসায় বসে করে ফেলবেন। আজকের ক্লাসের মূল আলোচনাগুলো আমরা এখানে শেষ করছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করা শুরু করতে পারেন। আগে থেকে যারা হ্যান্ড রেজ করে রাখছেন তারা একটু হ্যান্ডস ডাউন করে ফেলেন, যদি কোনো প্রশ্ন না থাকে। প্রশ্ন থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করে রাখেন। আচ্ছা, ফাইন, আমাদের আজকে প্রশ্নের সংখ্যা খুবই কম। ও আচ্ছা, হ্যান্ড রেজ করা শুরু করেন না এখনো, না? আমরা একটু আগাই। আব্দুল্লাহ আল ফাহিম, আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ল্যাপটপে তো বর্ডার মার্ক নাই। আপনার ভার্সন কত? ভার্সন তো বর্ডার আছে, আপনি হয়তো বা লেআউটে গিয়ে পাবেন, অথবা পেজ লেআউট। আর স্যার আমি যখন ড্রেসিং বা লেআউটে যেতে চাই তাহলে তো আমার টেবিল আগে আঁকতে হয়, তারপর ড্রেসিং বা লেআউট দেখায়। হ্যাঁ, ডিজাইন, এই লেআউট যেটা আছে, এই লেআউটটা হচ্ছে পেজ লেআউট, হ্যাঁ। জি আর হচ্ছে টেবিলের জন্য কিন্তু আলাদা। যেমন ধরেন যে আমি এটার নিচে আরেকটা টেবিল ইনসার্ট করি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। এই লেআউট কিন্তু সবসময় আছে, পেজ লেআউট যেটা। জি কিন্তু আপনি স্যার। টেবিলে ক্লিক করলে নতুন দুইটা ট্যাব আসতেছে, মেনু, টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট। ওইটা টেবিলের সাথে সম্পর্কিত, ওইটা টেবিল তৈরি না করলে কিন্তু আসবে না। আর স্যার আরেকটা প্রশ্ন ছিল আমার। জি জি, বলেন। মার্চ সেল যে একটা কোনটা? মার্চ সেল, মার্জ সেল, হ্যাঁ। ওইটা তো একটু বুঝি না একটু। মার্জ হচ্ছে দুইটা বা তিনটা একাধিক সেলকে একসাথে কনভার্ট করা, একসাথে করে ফেলা। তো যে এই দুইটাকে আমি একটা বানাই ফেলবো, ঠিক আছে। দুইটাকে একটা বানানোর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে দুইটাকে সিলেক্ট করবো, এখান থেকে মার্জ সেল, দেখেন দুইটা একটা হয়ে গেছে। আর স্যার আমার গতদিনে একটা প্রশ্ন ছিল। বলেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা ইয়ে ছিল, গতদিন দেখাইছিলেন, ওইটা আমার এখানে নাই ল্যাপটপে। আচ্ছা, ইমেজ হচ্ছে ইনসার্ট করবেন। আচ্ছা, একটু আগের ভার্সন হইলে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা পাবেন না, এটা আসলে একটু কনসিডার করতে হবে। ওইটা আমরা আপনার অন্য কোনো একটা টুলস, গ্রাফিক্স ডিজাইনের, আমরা ক্যানভা দেখবো, ক্যানভাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখবো নি। তো আগের ভার্সনে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা নাই। তো ওইটা আসলে আমি চাইলেও দেখাইতে পারবো না, হয়তো আপনার ভার্সনটা আপডেট করতে হবে। অথবা এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে তো খুব ভালো যে কাজ করে, বিষয়টা এরকম না। আমরা নেক্সটে ক্যানভা দেখবো, ক্যানভাতে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সুন্দরভাবে। আর স্যার শেপস তো শেপস কপি করে কিভাবে? শেপস কপি করে তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে দেখাইলাম, অথবা কন্ট্রোল ক্লিক, কন্ট্রোল প্রেস করে ক্লিক করে টান দেন, তাহলেও শেপ কপি হবে। কন্ট্রোল কি একটু যদি বল। কন্ট্রোল চেপে ধরেন, শেপটা আগে সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরেন, চেপে ধরে ক্লিক করে টান দেন, আরেকটা কপি হবে। মানে এইখান থেকে আরেকটা নিয়ে যেতে চান, আরেকটা নিয়ে যেতে চান, বুঝতে পারছেন? ট্রাই করেন। জি স্যার দেখছি হয়েছে। আর লেটার হেড স্যার, কোনটা? লেটার হেড। লেটার হেডটা তো হচ্ছে কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের প্যাড, অফিসিয়াল যে প্যাড আছে সেটা। লেটার হেড তো আর এইখান থেকে না, আপনার লেটার হেড একটা ডিজাইন নিয়ে আসতে পারেন, নিয়ে এসে আপনি হচ্ছে এই হেডার ফোটারে ইউজ করতে পারেন। লাস্ট ক্লাসে এটা দেখানো হয়েছিল। স্যার আমরা যে হোমওয়ার্ক করি স্যার, ওই হোমওয়ার্ক গুলা কোথায় দিব? আপনাকে দেখাবো কিভাবে? আচ্ছা, এটা রেখে দেন, ভাইরা দেখবে। এটা নিয়ে তো ভাইরা ইনস্ট্রাকশন দিছে, আবারও দিবে ইনশাল্লাহ, ভাইদেরকে জিজ্ঞেস করেন এটা। জি আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, সালাম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাদের প্রশ্ন শেষ হয়ে যাবে তারা একটু হ্যান্ডস ডাউন করে ফেলি। মুয়াজ অ্যান্ড মুসাব দুইজন নাকি আপনারা? আনমিউট করে কথা বলুন। জি আমরা দুই ভাই। আচ্ছা আচ্ছা, জি বলেন, কার প্রশ্ন, মুয়াজের না মুসাবের? আনমিউট করুন, আবার মিউট হয়ে গেছেন। গোসল গোসল। আমার মুয়াজ্জের প্রশ্ন হচ্ছে আমরা ল্যাপটপ কেনার পর থেকে বাংলা লেখা হয় নাই, তো এখন বাংলা লিখতে যাচ্ছি, কিভাবে লিখবো? বাংলা লেখার জন্য বিজয় অথবা অভ্র যে কোনো একটা ডাউনলোড করা লাগবে। এই দুইটা কি আছে আপনাদের? দুইটার কোনো একটা? না, নাই। তাহলে বিজয়টা ডাউনলোড করতে হবে। বিজয়টা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো বিজয় স্যার আমার ডাউনলোড করে, বিজয় ডাউনলোড করে ইনস্টল করে ফেললেই আপনি বাংলা লিখতে পারবেন। বলেন। তা স্যার আপনি আমার কিবোর্ডে স্পিড কিভাবে লেখা যায়? কি লেখা লেখা কি থাকে? স্পিডে কিভাবে লেখা যায় এটা? ইংলিশে না বাংলায়? আচ্ছা, এটা তো লিখতে লিখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমরা কিছু টাইপিং এর এই দিছিলাম টিপস। টাইপিং। টাইপিং এর স্পিডের টাইপিং একটা ক্লাব। টাইপিং ক্লাব, হ্যাঁ। টাইপিং ক্লাবে যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার স্পিড ইংলিশেরটা হয়ে যাবে। ইংলিশ হয়ে গেলে তারপরে আপনি বাংলা শুরু করবেন। বাংলায় প্রথমে হচ্ছে আপনি না দেখে লেখার চেষ্টা করবেন। এরপর প্রতিনিয়ত হচ্ছে আধা পৃষ্ঠা করে টাইপ করতে হবে। তাহলে দেখবেন যে 15-20 দিনে দেখবেন আপনার স্পিড চলে আসছে। এটা মুখস্থ করার কোনো বিষয় না। এটা আমিও হচ্ছে যখন এসএসসি পরীক্ষা দিয়ে কম্পিউটার শেখা শুরু করি, আমি চিন্তা করলাম যে আমার ওস্তাদ যিনি শেখাচ্ছিলেন স্যার, তো স্যারকে দেখলাম যে হচ্ছে সে এত স্পিডে টাইপ করতেছে। আমি ভাবলাম যে আমি তো খারাপ স্টুডেন্ট না, আমি মুখস্থ করে ফেলি সবকিছু। কিবোর্ড মুখস্থ করে গিয়ে আমি টাইপ করা শুরু করছি, কিন্তু আসলে দেখলাম যে উল্টাপাল্টা টাইপ হচ্ছে। তো এটা মুখস্থের বিষয় না, ইটস লাইক একটা প্র্যাকটিসের বিষয়। আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এটা কখনোই সম্ভব না। যত বেশি লিখবেন তত স্পিড বাড়বে। আমার যদি স্পিড চিন্তা করি, আমি হচ্ছে রেগুলার যদি লিখি তা 50 স্পিড উঠে যায় প্রতি মিনিটে। আর যদি আমি একজন ডেভেলপার প্রোগ্রামিং করলে তো এটা মানে অনেক উপরে উঠে যায়, কারণ নোন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো লিখলে খুব সহজেই হয়। তো সেই জায়গা থেকে আপনি টাইপ করতে হবে, অনেক বেশি টাইপ করতে হবে। টাইপ করলে দেখবেন যে আপনার স্পিড চলে আসছে। স্যার বাংলা লেখার জন্য বিজয় ইনস্টল করার পরে কি করব? ভিজে ইনস্টল করলে এই যে এরকম ভিজে চলে আসবে। জি আমার তো আছে এরকম পরে। এরপরে দেখেন, আচ্ছা এটা যদি থাকে তাহলে তার ইনস্টল করার দরকার নেই। দেখেন আপনার দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে হবে। এখান থেকে ফন্ট চেঞ্জ করবো হচ্ছে সুতুনিয়াম যে, তো এখানে আমি লিখে দিতে পারি SUT। ওই যে দেখেন SUT লেখলে সুতুনিয়াম যে চলে আসছে। অথবা আমি এখান থেকে সিলেক্টও করতে পারি। এই যে জহর অগৌ একটা আছে না, এটাই সুতুনিয়াম যে, এইরকমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে বিজয় ক্লাসিক দিয়ে দিবেন। দুইটা কাজ করতে হবে, কিন্তু দুইটা কাজের কোনো একটা বাদ থাকলে কিন্তু আপনার বাংলা আসবে না। মানে ওইটা সুতুনিয়াম দিয়ে তারপর বিজয় ক্লাসিক। বিজয় ক্লাসিক, হ্যাঁ। এবার আপনি বাংলা লিখতে পারবেন। জি স্যার। ওকে, ফাইন। এরপরে আছেন কে? MD মুকসুদুর রহমান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকের ব্যস্ততা থাকতে পারে। অ্যাটেন্ডেন্স লিঙ্ক দেওয়া আছে, আপনার একটু অ্যাটেন্ডেন্সটা হ্যালো আগে শেষ করে ফেলেন। ভাই, জি জি, বলেন। কালকে কি আপনার কালকে না তো আগে একটা শেষ ক্লাসে একটা হোমওয়ার্ক দিছিলেন, যে এর আগে ক্লাসে যে ওই যে মাই ফেভারিট অ্যানিমেল, তো ওখানে মনে করেন আমি একটা পিকচার যোগ করছি, এর উপরে দিয়ে আমি একটা কি লেখা যোগ করতে চাইতেছিলাম অনেক কষ্ট টষ্ট কইরা মোটামুটি ভাবে যোগ করছি, কিন্তু এটা সঠিক নিয়ম আমার জানা ছিল না, একটু দেখাই দিলে ভালো হইতো। আচ্ছা, তাহলে আমরা একটা করি, নতুন ডকুমেন্টে যাই সহজে আপনাদের বোঝার জন্য। ধরেন যে আপনি আগে একটা পিকচার ইনসার্ট করে ফেলছেন, এখান থেকে হ্যাঁ লেখার আগেই পিকচার ইনসার্ট করে ফেলছেন। তো ধরেন যে এটাই আমার ফেভারিট অ্যানিমেল ড্রাগন, যদিও ড্রাগন এটা ফ্রুট। তো সেই জায়গা থেকে এবার আমি কিভাবে লেখা অ্যাড করব? প্রথম কথা হচ্ছে এটাকে আমি একটু ছোট করি আমাদের বোঝার সুবিধার্থে। এইটাকে আমরা এখন লেখা অ্যাড করার জন্য এটা একটু খুব কষ্ট করে লেখা অ্যাড করতে হচ্ছে। এর জন্য সহজ সমাধান হচ্ছে আমরা এটাকে ক্লিক করব, পিকচার ফরম্যাটে যাব, র্যাপ টেক্সট থেকে ওরে হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট এটা করে ফেলবো।
করে এবার তাকে নিচে নামায় ফেলি, নামায় আমি এবার আমার উপরে লিখে ফেলি মাই ফেভারিট অ্যানিমেল, বা অ্যানিমেল না দিয়ে ফ্রুট দিই আমি। এবার এটাকে সেন্টার করে ফেলি। তো ইমেজটাকে যদি আমি হচ্ছে র্যাপ টেক্সটটা চেঞ্জ করে নিই, তাহলে আমার এটা মুভ করানো খুবই সহজ। এরপর আমি লিখে ফেললাম। এটার যেহেতু আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারতেছি, আপনি নিশ্চিন্তে লিখতে পারবেন এবার। মানে এটার লেখাকে কোনো ডিস্টার্ব করবে না। ওকে। জি। এমডি মনিরুল ইসলাম, হ্যালো ভাই। জি আপনার প্রশ্ন আছে আরো? বলেন। হ্যালো ভাই। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভাই এটার অপোসিটে কিভাবে কমানো যায়? পিকচার ফরম্যাট থেকে ট্রান্সপারেন্সি, এই যে এখান থেকে কমাই দেবো। হ্যাঁ আচ্ছা ভাই, আমি চাইছিলাম এই ছবির উপর আমার লেখাটা আর কি নিয়ে আসতে, এই ছবিটার উপর অপোসিটে কমায় এটার উপর আর কি লেখাটা নিয়ে আসতে। হ্যাঁ, তাহলে আর ইন ফ্রন্ট অফ টেক্সট দিবেন না, এখান থেকে বিহাইন্ড টেক্সট দিবেন। বিহাইন্ড টেক্সট দিয়ে এই যে এটাকে লেখার নিচে নিয়ে যান, এখান থেকে ট্রান্সপারেন্সি কমাই দেন, তাহলে এটা তো লেখার উপরে চলে আসলো। এবং হ্যাঁ এটা হ্যাঁ ভাই, ধন্যবাদ। হ্যাঁ, এটাই আর কি। এমডি মনিরুল ইসলাম, ভাই ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন বলেন। আমি তো বিহাইন্ড দেওয়ার পরে তো আসে না আমারটা। বিহাইন্ড দেওয়ার পর কি আসে তাহলে? মানে ও নিচে যায় না। উপরেই থাকে। জি, যেরকম আছে সেরকমই থাকে। তো সেরকম থাকে, লেখা আছে কিনা আপনার? লেখা না থাকলে বোঝা যাবে কিনা এটা মানে উপরে? গতদিন যে ছবি দিয়ে দেখাইছিলেন না, হ্যাঁ। আমি তো ছবি দিয়ে আর কি ট্রাই করছিলাম, তারপরে যায় না আর কি। আপনি কি কম্পিউটারে আছেন? জি, ল্যাপটপ আছে। আচ্ছা, তাহলে একটু লাইনে থাকেন, আমরা একটু পরে আপনার স্ক্রিন শেয়ারের সুযোগ দিই, সেখানে দেখে দেবো। হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা। জি আসসালামু বলেন। আলাইকুম স্যার। বলেন ওয়ালাইকুম। এই যে আমার ল্যাপটপে স্টক ইমেজ ও না হচ্ছে না, নতুন ডকুমেন্টে যাব কিভাবে? নতুন ডকুমেন্ট, জি জি জি। এই যে ফাইল, ফাইল থেকে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, নতুন একটা ডকুমেন্ট হয়ে গেল। অথবা শর্টকাটে কন্ট্রোল এন। কন্ট্রোল এর দ্বারা। এন, হ্যাঁ। ও আচ্ছা, আরেকটা হচ্ছে মানে ফটো আগে বা পরে নিতে এটা পারছি না আর কি। ফটো যে আপনার একটা নিচে আছে, উপরেরটা আবার সামনে আছে, তো ওই নিচেটা আবার সামনে আনবো, আবার সামনেরটা নিচে দেবো, এটা পারতেছি না। ওকে, আমরা আরেকটা ইনসার্ট করি। কিউকাম্বার, সরি, ব্রকলি ইনসার্ট করলাম। এটাকে আমরা একটু ছোট করি। ছোট করে এটাকে হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, দুইটাই দেখেন, দুইটাই ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট দিয়ে দিবেন। প্রথম কথা হচ্ছে এটা উপরে নিচে নিতে হইলে আপনার যদি ইন লাইন উইথ টেক্সট থাকে কোনোটা, ইন লাইন উইথ টেক্সট, তাহলে কিন্তু উপরে নিচে নিতে পারবেন না। এটা হচ্ছে প্রথম কাজ, দুইটাকেই ইন ফ্রন্ট অফ টেক্সট বা বিহাইন্ড টেক্সট যে কোনো একটা দিতে হবে। অ্যালাইনমেন্ট দেখেন, এটার অ্যালাইনমেন্ট আছে আমাদের হচ্ছে বিহাইন্ড টেক্সট, আর এটার অ্যালাইনমেন্টও আমরা এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, যে কোনো একটা দিলাম। এবার এটাকে যদি ওইটার নিচে নিতে চাই বা নিচেরটাকে যদি উপরে উঠাইতে চাই, তাই নিচেরটাকে আমি সিলেক্ট করলাম। কি করতে হবে? ব্রিং ফরওয়ার্ড, এটাতে চাপ দিতে হবে। তো ব্রিং জি। ফরওয়ার্ড, তারপরে উপরে উঠতেছে না, কারণ কি? কারণ হচ্ছে ও আমার বিহাইন্ড টেক্সট দেওয়া, এই কারণে দুইটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দেন। এবার দেখেন ও, আরেকটা ওই ঘটনা রূপ, আছে। ওই রূপে গিয়ে হচ্ছে কেন হ্যাঁ ইনফরমেটিভ দিতে হবে? হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এটা ট্রান্সপারেন্সি কমানো। হ্যাঁ, এই কারণে এটা কিন্তু উপরে উঠে গেছে ঠিকই, কিন্তু ওই যে তারপরও নিচেরটা দেখা যাচ্ছে, এই কারণে ট্রান্সপারেন্সিটা 100% করে দেন, তাহলে আলো ভালো বোঝা যাবে যদি ট্রান্সপারেন্সি কমানো থাকে আর কি। এবার নিচেরটাকে উপরে উঠাইতে চাইলে ব্রিং ফরওয়ার্ড, তাহলে ও তাহলে এক্ষেত্রে দুইটাকেই জি, আমরা কি দিব? ইন ফ্রন্ট অফ টেক্সট দিব। হ্যাঁ ওইটা আমি মনে সিলেক্ট করেছিল না। আচ্ছা ঠিক আছে। আর স্যার ওই যে আপনি কোন ভার্সন ব্যবহার করতেছেন ওইটা একটু থ্রি লিঙ্কে দেওয়া সিক্সটি যাবে? ফাইভ 365, এটা আপনি এখানে গিয়ে লেটেস্ট ভার্সন লিখলেই আপনি এটা পেয়ে যাবেন। এমএস অফিস 365, হ্যাঁ, এটা লিখে সার্চ দেন। এই যে এটা হচ্ছে 365 এর ভার্সন। ও, আপনি কি এটা হচ্ছে টাকা দিয়ে কিনছিলেন নাকি নাকি হ্যাঁ, এমনি? এটা প্রিমিয়াম, হ্যাঁ। ও, কত টাকায় এটা খরচ পড়ে স্যার? এটা আপনি লোকালি কিনে নেন, এইখান থেকে কিনতে গেলে অনেক খরচ হয়ে যাবে। লোকালি 400-500 টাকায় আপনি কিনে নিতে পারবেন। ও ওই যে আচ্ছা আচ্ছা। ফেসবুকে অনেকেই আছে, বঙ্গ ডিজিটাল নামে একটা পেজ আছে, যদিও আমি তাদের মার্কেটিং করতেছি না, কিন্তু আপনি তাদের সার্ভিস খারাপ না, ইউজ করতে পারেন। বঙ্গ ডিজিটাল লিখে ফেসবুকে সার্চ করেন। এটা হচ্ছে শহরে বা এটাতে পাওয়া যাবে না, যারা কম্পিউটার ইয়েতে করে? ওইখান থেকে না কিনেই ভালো, ও, অনলাইন থেকে ওইখানে কিনে।
ডুপ্লিকেটটা দিতে পারে। ওইখান থেকে ওরা এইগুলা দিতে পারবে না, ওরা হচ্ছে আপনার লাইসেন্স দিতে গেলে ওই যে সেই 14-15 হাজার টাকাই লাগবে। ও আচ্ছা। মানে আপনার সেম টু সেম আপনার মতনটা দরকার আর কি, যত ওই টাকা লাগে লাগুক, কিন্তু আপনার মতন যেভাবে করলে দরকার হয় সেভাবে ওই একটা। বঙ্গ ডিজিটাল থেকে আপনি 500 টাকার লাইসেন্স নিয়ে নেন, এটা খারাপ না, আপাতত চলেন। তারপরে হচ্ছে যদি এখান থেকে কিনতেই চান, তাহলে আপনার হচ্ছে যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তাহলে এখান থেকেও কিনতে পারেন, সমস্যা নেই। 365 এর প্রাইস এখান থেকে দেখে নেন, MS অফিস 365, এই যে প্রাইসিং এ আপনি প্রাইস এই যে দেখেন $12, ইয়ারলি যদি ই করেন 129.99 ডলার, মানে হচ্ছে কত টাকা আসে ডলার টু বিডিটি? 15,000 এক বছরের জন্য। ও ও বাবা, এত টাকা! এই কারণে জি বললাম আপনি হচ্ছে ওই বঙ্গ ডিজিটাল বা থার্ড পার্টি থেকে কিনে নিলে ওরা স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেয়, এতে 500-600 টাকায় মোটামুটি আপনার আহ, 4-5 বহু বছর ডিজিটাল পেজ আছে নাকি ওদের? পেজ আছে, হ্যাঁ। পেজের লিঙ্কটা একটু দেওয়া যাবে নাকি সেট বক্সে? পেজের লিঙ্ক আমার কাছেও নাই, আপনি সার্চ করলে পাবেন, বা এখান থেকে বঙ্গ ডিজিটাল ওদের ওয়েবসাইটও আছে, এই যে bongodigital.net, ও আচ্ছা আচ্ছা, তাহলে পরে এইখানে এখান থেকে। দেখেন, এইখানে এইটা কিনা দু একটা দেখেন, দেখে আপনি এটা খুঁজে বের করেন, এটা কঠিন কিছু না। জি আহ, বা প্রয়োজনে আমি নেক্সট ক্লাসে ট্রাই করবো না ওদের লিঙ্ক খুঁজে বের করে দিতে। জি, আরেকটা হচ্ছে আমি পিডিএফটা যা আমি MS ওয়ার্ডে কাজ করলাম, ধরেন যে ওইটা আমি পিডিএফ তৈরি করব একটা ফাইল ফাইলে থেকে সেভ সেভ এজে যাবেন, সেভ এজ ব্রাউজ, আপনার ভার্সন কত? এই যে ভার্সন, ভার্সন তো আমি বুঝি না, মানে 2007 দেওয়া আর কি। 7 দেওয়া থাকলে তো একটু টাফ হয়ে যাবে, তারপরে দেখেন যদি পান 7-এর জন্য আলাদা একটা এক্সটেনশন লাগে। আচ্ছা, ফাইল নেম, এই যে এইখান থেকে সেভ এজ টাইপ, দেখেন এখানে পিডিএফ আছে কিনা আপনার। আচ্ছা আচ্ছা পিডিএফ থাকলে পিডিএফ হবে, যদি পিডিএফ না থাকে তাহলে আপনার জন্য একটা এক্সটেনশন লাগবে। আগে দেখেন আছে কিনা, না থাকলে নেক্সট ক্লাসে এক্সটেনশন দেখাই দিব না। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, তারপরে আছেন ঈসা রুহুল্লাহ। জি ভাই, আমার সমস্যা হচ্ছে হেডার ফুটারের ক্ষেত্রে ওই জিনিসটার অপাসিটি বাড়ানো যায় কিনা। অনেক সময় যে পেজ নাম্বার গুলো লিখি সেটা ঝাপসা হয়ে থাকে আর কি। আচ্ছা, এটা ঝাপসা হয়ে থাকে কিন্তু প্রিন্টে ঝাপসা হবে না, বা আপনি পিডিএফ করার পর ঝাপসা হবে না। এটা হচ্ছে যেমন ধরেন যে আমি এখানে হেডার ফুটার, আমি এখানে কিছু একটা লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড। হেডার ফুটারটা ঝাপসা দেখায় হচ্ছে জাস্ট আপনার অন্যগুলা যাতে ফোকাস থাকেন, এটা ঝাপসা ঝাপসা লাগতেছে না। কিন্তু আমি যদি প্রিন্টে যাই, দেখেন প্রিন্টে আসলে কিন্তু ওই যে হ্যালো ওয়ার্ল্ড একেবারে স্পষ্ট, এটা শো করে জাস্ট ঝাপসা। এটা প্রিন্ট অথবা আপনি পিডিএফ করলে কিন্তু আর ঝাপসা থাকবে না। ওকে, সাজ্জাদ হোসাইন, আনমিউট করে কথা বলুন। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার। ওই যে আহ, এরকম কিছু থাকে না, মানে প্রথমে একটা বক্সের ভিতরে মনে করেন কিছু একটা প্রকার, মনে করেন টেন্স, ধরে টেন্স 3 প্রকার। এটা থেকে তিনটা বের হয় এদিকে, মানে তিনটা আঁক বের হয়, এদিকে পাস্ট, এদিকে প্রেজেন্ট, নিচে এদিকে ফিউচার। এগুলো স্যার কেমনে করবো? আমি অনেক স্মার্ট ট্রাই আর্ট, করছি। স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট, এটা আমরা এখনো দেখাই নাই। আমি এই কারণে আজকে কিন্তু বলছিলাম যে এখানে কয়েকটা জিনিস বাকি আছে। স্মার্ট আর্ট থেকে করবেন আপনি, এখান থেকে ধরেন যে আপনি লিস্ট করতে চান ধাপে ধাপে, সেইগুলা দিয়ে আপনি করতে পারেন। এখানে একটার পর একটা ধাপে ধাপে আসবে, প্রসেস নিতে পারেন। অথবা আমরা যদি এখান থেকে অলে আসি, এইখান থেকে ধরেন যে এইটা আমরা ইউজ করলাম। ওকে, দেখেন এখানে বেশ কয়েকটা আছে। তো আমরা প্রথমে যেটা করব, যদিও এটা আমরা এখনো দেখাইনি, টেন্স। হ্যাঁ, টেন্সের আন্ডারে আমরা হচ্ছে প্রেজেন্ট, এই স্টাইলটা ঠিক হয় নাই আমাদের ধরা। আমরা ইনসার্ট স্মার্ট আর্ট থেকে ধরেন যে আমরা ঠিকঠাক না নিলে আবার হচ্ছে আপনার দেখা গেছে যে এই হবে না, প্রিভিউ লাগবে আমাদের, এই যে এটা, এটা। হ্যাঁ, okay.
এখান থেকে টেক্সট প্যানে আসি, এগুলো সব কেটে দিই। এটা হচ্ছে টেন্স, টেন্সের আন্ডারে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ঠিক আছে, প্রেজেন্টের জি আন্ডারে স্যার। আবার করব, সেটা হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার প্রতিবার কি স্পেস দিতেছেন না এন্টার দিতেছেন? এন্টার দিতেছি, যদি আমার সাব পয়েন্ট লাগে তখন ট্যাব দিতেছি। যেমন পাস্টের আমার সাব পয়েন্ট লাগবে, এন্টার দিয়ে। এখন কিন্তু ওই যে পাস্টের সাব পয়েন্ট হয় না, ট্যাব দিতে হবে, সাব পয়েন্ট হবে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। তো এইটা দিয়ে আপনারা করতে পারেন স্মার্ট আর্ট, এটা চমৎকার জিনিস। জি ধন্যবাদ স্যার। সাজ্জাদ, আরেক সাজ্জাদ, আনমিউট করে কথা আসসালামু বলুন। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আসলে আমি বলতে চাচ্ছিলাম কি যে ওই কি দিন হলো মাইক্রোসফট 365 এটা ডাউনলোড করে যদি ড্রাইভ লিংক দিতেন তাহলে হয়তো ব্যবহার করতে করা যেত সকলেরই, কিন্তু হয়তো বা এটা সুযোগ নাই, যার কারণে হয়তো বা বুঝতে পারতেছি এটার না যে আসলে যাবে থ্রি নাকি সিক্সটি না। ফাইভ এর তো ফ্রি ভার্সন নাই, এটা হচ্ছে পেইড ভার্সন। আমি নেক্সট বললাম ক্লাসে যে ক্র্যাক ভার্সন যদি ডাউনলোড করে দেওয়া যেত তাহলে তো সবাই ইউজ করতে পারতো স্যার। মানে অনলাইনে ব্যবহার করলে ম্যাক্সিমাম জিনিস মানে মিলে না, কালকে দেখলাম তো অনেক কিছু খুঁজে পাওয়া যায় না, থাকেই না, জাস্ট সিম্পল কাজ করা যায়। আচ্ছা, এখানে দুইটা বিষয় বলি। এক হচ্ছে 365 এর আদৌ ক্র্যাক ভার্সন আছে কিনা এটা আমি জানি না। ক্র্যাক ভার্সন ব্যবহার তুলনামূলক না করাই ভালো, বা থাকলে একটু খুঁজতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে 365 ভার্সন না হইলেও আগের ভার্সন ব্যবহার করলেও কিন্তু হয়। কিন্তু আপনি যদি অনলাইনেই ব্যবহার করতে চান তাহলে অনেক কিছুই মিলবে না, এটা স্বাভাবিক। আপনি যদি অফলাইনে 2021 বা 16 ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার মোটামুটি সিমিলার। কিন্তু আপনি অনলাইনে এগুলা মিলবে না, অনেক কিছুই মিলবে না। তারপর আমি দেখি আপনাদের 365 যদি ক্র্যাক পাওয়া যায়, ক্র্যাক আগেই বলতেছি ব্যবহার না করাই ভালো, কারণ আমরা তো নেক্সট ধরেন যে সাইবার সিকিউরিটি একটা ক্লাসে আপনাদেরকে আমরা পরামর্শ দেবো যে ক্র্যাক ভার্সন ব্যবহার না করার জন্য। তো সেক্ষেত্রে আপনাদেরকে যদি ক্র্যাক ভার্সন ব্যবহার করা আমি শেখাই, এটা তো জিনিসটা ঠিক হইলো না, তাই না? অ্যাভয়েড করা দরকার, সমস্যা হয় না। তারপর কিছু কিছু জায়গায় ঝামেলায় পড়ে গেলে আপনি আসলে ওইটা থেকে ফেরার কোনো রাস্তা থাকে না আর। আচ্ছা, হুমাইদ, আচ্ছা স্যার। আপনার আপনার হ্যান্ডটা এরকম কালার কেন সবার হ্যান্ডের চাইতে ডিফারেন্ট? আপনি কালারফুল হ্যান্ড রেজ করেন নাকি? আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ, জি ওই টেক্সের ক্ষেত্রে যে গ্রেডিয়েন্ট এটার আমি অপশনটা চালু হচ্ছে না, মানে একটু কোনটার? মানে টেক্সের কালার হ্যাঁ, গ্রেডিয়েন্ট। হ্যাঁ, করতে পারতেছেন না? জি টেক্সটের কালার গ্রেডিয়েন্ট করে চলেন, ট্রাই করি। করতে পারতেছেন না কেন? আমরা ধরেন যে একটা টেক্সট মানে নিল, অপশনে ক্লিক করলে ওইটা অন হয় না। কোথা থেকে আপনি ট্রাই করছেন হোম গ্রেডিয়েন্ট? পেজ থেকেই হয়। এই যে গ্রেডিয়েন্ট হচ্ছে তো, এই যে গ্রেডিয়েন্ট কালার হচ্ছে, দুইটা কালার মিলে। এটা কি সাইন ইন করার জন্য? কি কি করার জন্য? সাইন ইন? জি না, সাইন ইন ছাড়াও তো হবে। আপনি কোথা থেকে ট্রাই করতেছেন? এই যে এইখান থেকে? জি এক- আচ্ছা, চলেন এখান ট্রাই থেকে করি। আমি একটু ওইটা না। এখান থেকে জি এখান থেকে এই যে একদম নিচে এটা। গ্রেডিয়েন্ট, মোর কিন্তু এখানে গ্রেডিয়েন্ট তো এটা অনই হয় না আমার। অন হয় না। আপনার ভার্সন কত? 2016। আচ্ছা, এটা তো হওয়ার কথা, তারপর হচ্ছে না অপশন কেন? আছে কিন্তু ক্লিক করলে এটা হয় না। ক্র্যাক ভার্সন? না না এরকম তো হওয়ার কথা না। আচ্ছা দাঁড়ান তাহলে, আপনি কি কম্পিউটারে আছেন? না কম্পিউটার নাই।
তাহলে কম্পিউটারে থাকলে একটু দেখতে পারতাম স্ক্রিন শেয়ার করলে। বা আমি ওই কম্পিউটার জয়েন করতে পারি? জয়েন করেন, আমরা আরো কিছু প্রশ্ন নিই, দেখি একটু অন্য কোনো রাস্তা আছে কিনা বের করার চেষ্টা করি। একরামুল ইসলাম লিহান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আমি টেক্সট বক্স আনলে ওটা রিমুভ করতে পারতেছি না আর কি। টেক্সট বক্স মানে ওটা যখন টেক্সট বক্স আনি যখন লিখি ওটা রিমুভ করতে পারতেছি না। যে একবার টেক্সট বক্স তৈরি করছেন, তৈরি করার পর আর এটা ডিলিট করতে পারতেছেন না এরকম? জি জি। টেক্সট বক্স তৈরি করেন, তৈরি করার পরে এই যে এটাকে সিলেক্ট অবস্থায় ব্যাক স্পেস চাপলেই তো ডিলিট হয়ে যায়। এখন ধরেন যে সিলেক্টই করতে পারতেছেন না, হুম। এর জন্য কি করতে হবে? এর জন্য যাবেন এডিটিং, সিলেক্ট, সিলেক্ট অবজেক্ট, এই যে, অথবা আপনার যদি আগের ভার্সন হয় সিলেক্ট একটা অপশন পাবেন এই যে এই পাশেই, সিলেক্ট অবজেক্টে চাপ দিবেন। এবার আপনি যে কোনো জায়গায় এই টেক্সট বক্সের ক্লিক করলে আপনি এটা সিলেক্ট হয়ে যাবে। সেটা যদি লেখার নিচেও থাকে তারপরেও সে সিলেক্ট করে ফেলবে। এবার ব্যাক স্পেস চাপেন। ঠিক আছে, হ্যাঁ হয়েছে এবার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমটি নাফিউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিষয়টা হচ্ছে ভাইয়া, কালকে আমি একটা পিডিএফ লিখছিলাম। আচ্ছা, লিখতে লিখতে আমি একটা ওয়ার্ড ফাইলে টেবিল তৈরি করেছিলাম ওখানে এবং কিছু জিনিস লিখেছিলাম। যে ওই ওকে। লেখাগুলো কপি করে আমি এই ফাইলে, এই পিডিএফ ফাইলে যখন আমি নিয়ে আসছিলাম তখন দেখছি টেবিলটা তৈরি হচ্ছে না। পিডিএফ ফাইল এডিট করতেছেন কিভাবে? মানে এমনি ধরেন দুইটা একটা ফাইলের আচ্ছা নাম হলো মাইক্রোসফট 1 আর একটা 2। এই 2 আচ্ছা থেকে আমি একটা টেবিল তৈরি করেছি এবং টেবিলে কিছু লিখেছি। লেখাগুলো আমি এই 1 নাম্বার ফাইলে যখন আমি কপি করে নিয়ে আসছিলাম, নিয়ে আসার হুম, সময় টেবিলটা আসছে না। বাকি সব টেবিল, আসতেছে। হ্যাঁ লেখাগুলো আসছে কিন্তু টেবিলটা আসছে না। আচ্ছা, এটা মেবি প্রপার সিলেকশন হয় নাই। ধরেন যে এটা আসার কথা, কোনো সমস্যা নেই, আমরা একটা টেবিল তৈরি করলাম, এখানে আমি কিছু একটা হাবিজাবি লিখে দিলাম, কিছু মাইন্ড করেন না, এটা জাস্ট হাবিজাবি লেখার জন্য লেখা। তো ধরেন যে আমি টেবিলটাকে একটু স্টাইলও দিই বোঝার জন্য, যাতে পুরো টেবিল সহ কপি হয়। হ্যাঁ, এর জন্য যেটা করবেন আপনারা এই যে এইখান থেকে সিলেক্ট করবেন না, এই যে এই কর্নারে দেখেন একটা প্লাস বাটন আছে, হ্যাঁ, এটাতে চাপ জি। দিবেন। এটাতে চাপ দিলে ফুল টেবিলটা সিলেক্ট হবে। এবার কন্ট্রোল সি দেন, কন্ট্রোল সি দিয়ে এইখানে এসে পেস্ট করেন। দেখেন ফুল টেবিল সহ কিন্তু কপি হয়েছে, আমরা যে ডিজাইন করছিলাম ডিজাইন সহ কপি হয়েছে। ফুল ঠিক আছে, টেবিলটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ। ফুল টেবিলটা ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। মোহাম্মদ তানিম। বলুন। আচ্ছা, আবিদ। সালামু তানিম, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যে আপনি যে কালকে বাংলাদেশের চিত্র ডাকছেন না, হুম, এখানে স্যার মানে গোলাকার যে ইয়াটা দিচ্ছেন এটা স্যার দিতে পারতেছি না একটু। এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এই যে সার্কেল, হ্যাঁ, এইটা সিলেক্ট করতে হবে, স্যার এইটা এই দিয়ে তো তারপর। মাঝখানে আনতে পারতেছি না স্যার। আচ্ছা চলেন আমরা সবাই মিলে ট্রাই করি। আমরা হচ্ছে ইনসার্টে যাব, প্রথমে একটা কি করতে হবে, রেক্টেঙ্গেল নিতে হবে না? জি স্যার। রেক্টেঙ্গেল নিলাম আমরা, নেওয়ার পরে এটার কালার চেঞ্জ করে দেই, ভিতরের কালার সবুজ দিলাম, বর্ডার কালার নো আউটলাইন করে দিলাম। ওকে, এবার আমি হচ্ছে সার্কেল নিব, এখান থেকে শেপস, শেপস থেকে সার্কেল। সার্কেলটা আমি করলাম, কিন্তু মাঝখানে কিভাবে যাবে? মাঝখানে টান দিয়ে ধরে নেন, এটা একটা সহজ সমাধান। অথবা যদি টান দিয়ে ধরে নিতে কষ্ট হয় তাহলে এইটাকে ক্লিক করেন, তারপর শিফট চেপে ধরে এটা ক্লিক করেন। তো দুইটা একসাথে সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে এই যে এইখানে একটা অ্যালাইন আছে দেখেন, অ্যালাইন, অ্যালাইন জি থেকে স্যার। প্রথমে আমরা অ্যালাইন সেন্টার দিব, তারপরে অ্যালাইন থেকে মিডল দিব, তাহলে একেবারে মাঝখানে চলে আসছে। অথবা আমি তো এটাকে ক্লিক করে ধরে টান দিলেও মাঝখানে আইডিয়া করে নিতে পারি, একজ্যাক্ট 100% মাঝখানে হয়তো আসবে না।
তো এক্সাক্ট মাঝখানে আনার জন্য আমরা দুইটা একসাথে সিলেক্ট করে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডল দিয়ে দেব, তাহলে দুইটার একেবারে মাঝখানে, পারফেক্ট মাঝখানে আসবে। ঠিক আছে, ট্রাই করেন, স্যার তারপর যদি সমস্যা হয় আমাকে জানায়। স্যার ওয়ার্ড আর্ট স্যার লিখছি, তারপর আসে না স্যার, মানে নাড়ানো যায় না, কোনো জায়গায় নেওয়া যায় না স্যার, মুভ করা যায় না। ওয়ার্ড আর্ট লিখি, আচ্ছা ওয়ার্ড আর্ট যদি মুভ করে চান এইখানে ধরে টান দিলে কিন্তু মুভ হবে না। টান দিতে হবে কোথায় ধরে, এটা বোঝা দরকার। টান দিতে হবে, আপনি আগে বর্ডারে ক্লিক করেন একটা, এই যে দেখেন দুইটার ভিতরে পার্থক্যটা একটু বোঝেন। যখন এডিটিং মোডে আছে তাহলে বর্ডারটা ডট ডট, হ্যাঁ, আর যখন আমি বর্ডারে একটা ক্লিক করলাম এখন সিলেক্ট মোডে আছে, এখন কিন্তু বর্ডারটা একেবারে ডাইরেক্ট প্লেন লাইনে আছে, হ্যাঁ। এই অবস্থায় যদি আপনি ক্লিক করে টান দেন তাহলে মুভ হবে। বর্ডারে ক্লিক করে টান দিতে হবে, এখানে ক্লিক করে টান দিলে কিন্তু মুভ হবে না, হ্যাঁ। বর্ডারে ক্লিক করে টান দিলে এটা নাড়াইতে পারবেন, এখানে ক্লিক করে টান দিলে তো সিলেক্ট হয়ে গেল, জি স্যার, এই কারণে বুঝলাম। আপনার হয়তো বা মুভ হচ্ছে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জাহিদ হাসান আসসালামু আলাইকুম। তানিম, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কোনো প্রশ্ন না, আমি একটা ওই যে অনেকেই তো ক্র্যাক ভার্সন চাইতেছে, তা আমি একটা ওয়েবসাইট থেকে আর কি নামা ইউজ করতেছি, ওইটা থেকে কোনো সমস্যা হয় না, এখন যদি পারমিশন দেন ওইটা বলতে পারি। আচ্ছা, আপনার গ্রুপে শেয়ার করতে পারেন, যদি আপনার মনে হয় যে রিলায়েবল, শেয়ার করতে পারেন। আচ্ছা ঠিক আছে। তারপরে এমডি নাফিউর রহমান। ভাইয়া, জি বলেন। এই দুইটা একসাথে সিলেক্ট করা যাচ্ছে না, পতাকারে যে বৃত্ত আর চতুর্ভুজটা, শিফট ধরে ক্লিক করলে হচ্ছে না, মানে বুঝতে পারছি না ওটা কিভাবে করব। এই যে দেখেন আমরা করি, প্রথমে আমি একটা শেপ নিলাম, আর একটা সার্কেল নিলাম। তো এই যে এখন ক্লিক করলে তো এইটা একটা সিলেক্ট হয়েছে, এটাতে ক্লিক করলে আবার ওইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা আর সিলেক্ট থাকতেছে না। এর জন্য যে কোনো আগে একটা সিলেক্ট করবেন, ধরেন যে এটা আমার সিলেক্ট আছে, এই অবস্থায় শিফট যে বাটনটা আছে ওইটা চেপে ধরে তারপরে এটাতে ক্লিক করেন, তাহলে এখন দেখেন দুইটাই সিলেক্ট আছে। এবার আপনি মুভ করতে পারেন, গ্রুপ করতে পারেন। আর ভাইয়া দুটো একখানে রেখে দিলে, মানে একদম রেখে দিলাম, হুম, রেখে দিয়ে এখন তো সিলেক্ট করা হয়ে গেছে, এখন রেখে দিব কিভাবে যে দুটা মিলে একটা ছবি, একটা এই শেপ যে হয়ে এই গেল। যে এই যে গ্রুপ করে ফেলেন, গ্রুপ, এখান থেকে গ্রুপ, গ্রুপ করে দিলে একসাথে হয়ে রইল, তাকে আর মানে প্রতিবার বলা লাগবে, দুইটা সিলেক্ট করা লাগবে না। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুইজন ভাই মনে হয় স্ক্রিন শেয়ার করে দেখাতে চাইছিলেন, আপনারা কি জয়েন করতে পারছেন? কি কে হ্যান্ড রেজ করেন তো আপনারা, আবার একটু আছেন কিনা লাইনে? হুমায়ুদ আছেন? হুমায়ুদ একটু আনমিউট করে কথা বলেন তো। আসসালামু আলাইকুম। ওই আমার আরেকটা নাম আছে, ওই একটু হ্যান্ড আনমিউট রেজ করে। বা শেয়ারের ইয়েটা দিলে একটু ভালো হতো। আচ্ছা 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 আচ্ছা, এটা আবার কথা শোনা যায় না তো। দাঁড়ান। দেওয়া হয়েছে, আপনাকে অ্যাক্সেস দেওয়া হয়েছে হুমায়ুন ভাই। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন হুমায়ুন। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এখানে অপশনটা নাই, যদি কিছু আপনার তো লিখি। লেখাই দেন নাই, আগে তো কিছু একটা লিখেন, সিলেক্ট করেন লেখাগুলো। ওই যে আপনি তো হেডার ফুটারে চলে গেলেন, হেডার ফুটারটা ক্লোজ করেন। যান হেডার, ডিজাইনে যান, অথবা এই হেলোতে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এবার ডাবল সিলেক্ট করেন হেলোটা, তাও আসতেছে গ্রেডিয়েন্ট না। আসতেছে না না? আপনি একটা নতুন ডকুমেন্ট নেন তো, কন্ট্রোল এন চাপেন।
আবার টাইপ করবো? কন্ট্রোল এন চাপেন, কন্ট্রোল এন। দিয়েছি ভাই। নতুন ডকুমেন্ট হচ্ছে না, এখানে একটা ক্লিক করেন, হ্যালোতে একটা আগে ক্লিক করেন, একটা ক্লিক। হ্যালোতে তো কার্সরটা নাই, আপনার কার্সর কোথায়? শুনতে পাচ্ছেন? জি হ্যালোতে একটা ক্লিক করেন। করছি ভাই। দেখা যাচ্ছে না তো। অন্যরা কি দেখতে পাচ্ছেন ভাইয়ের স্ক্রিন? আমি কিন্তু ও এখানে দেখা যাচ্ছে না না। স্ক্রিন শেয়ার। স্ক্রিন নতুন করে শেয়ার করুন ভাই। প্রথম থেকে আবার শুরু করেন স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, অফ করে স্টপ করে আবার স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, আবার দেন। হ্যাঁ, এবার কন্ট্রোল এন চাপেন এখানে বসেই। কন্ট্রোল এন। দিয়েছি ভাই। আপনার ডকুমেন্ট এত ছোট আসতেছে কেন? এটা বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, এটা আমি বলবো, সমস্যা নেই। আর আপনার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ওই যে প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইল্ড লেখা দেখছেন? জি এই কারণে আপনার কিছু ফাংশন তো অটো ডিসেবল হয়ে যাওয়ার কথা। এখনো তো আপনি অনেক কিছু ইউজ করতে পারতেছেন, এতগুলা ইউজ করতে পারার কথা না অ্যাক্টিভেশন ফেইল্ড হয়ে গেলে। বুঝতে পারছেন কিনা? প্রোডাক্টটাকে অ্যাক্টিভ করেন, এটা একটা বিষয়। আর হচ্ছে আপনি হচ্ছে ওই 2-3 লাইনের কিছু একটা লেখেন তো। আমি যে কোনো কিছু টাইপ করতে থাকেন না, এটাকে দিতে হবে বলে কোনো কথা নাই। হ্যাঁ, এন্টার এন্টার চাপেন, এন্টার চাপেন এন্টার এবার। চাবেন, হ্যাঁ এন্টার চাবেন, এরকম করে আবার চাবেন। হ্যাঁ আবার দেন। এনাফ। ওকে, ফাইন। করবো ভাই। হ্যাঁ, এবার হচ্ছে আপনি সিলেক্ট করেন তো যে কোনো একটা লেখা। তারপর গ্রেডিয়েন্ট আসতেছে না, না? না আপনি এক কাজ করেন, একটা ওয়ার্ড আর্ট আনেন, ইনসার্টে যান, ওয়ার্ড আর্ট। ওই যাদের যে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে লিভ নিতে পারেন। ডান পাশে, ডান পাশে ওয়ার্ড আর্ট। এটা তো বাম পাশ, ডান পাশে স্মার্ট আর্ট ওয়ার্ড ওয়ার্ড। আর্ট। ওই যে টেক্সট গ্রুপে, শেষের গ্রুপটার আগের গ্রুপে। হ্যাঁ, এই যে ওয়ার্ড আর্ট নেন তো একটা। আপনার এটা তো একটু আগের ভার্সন, তারপরে তো কাজ করার কথা। হ্যাঁ দেন, দেখি। ওকে দেন। এবার এইটাকে আপনি গ্রেডিয়েন্ট করতে পারেন কিনা দেখেন তো। এটাতে একটা ক্লিক করেন, ক্লিক করে ফরম্যাটে যান। ফরম্যাট, 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 এটা না, সিলেক্ট করেন এটাকে। সিলেক্ট করছি ভাই। জাস্ট একটা ক্লিক করেন, আপনি তো অনেকগুলা ক্লিক করে ফেলছেন। হ্যাঁ, ওই যে দেখেন উপরে ফরম্যাট একটা অপশন আসছে মেনুতে, শেষের মেনুটা উপরে। এই যে হোম হোম সারিতে শেষেরটা ফরম্যাট দেখতে পাচ্ছেন না? ওয়াটার টুলস ফরম্যাট, এই যে ওয়াটার টুলস ফরম্যাট এখান থেকে শো করতেছে, হ্যাঁ ফরম্যাট। হ্যাঁ, ওই জুম এরিয়াটা উপরে ছিল তো এই জন্য দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেন ফরম্যাটে চাপ দেন। ফরম্যাট থেকে আপনার হচ্ছে এইখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। ফিলে যান তো, হ্যাঁ ফিলে গ্রেডিয়েন্ট দেন, গ্রেডিয়েন্ট দেন, ফিল থেকে গ্রেডিয়েন্ট। জি জি আচ্ছা, এটা হয় ভাই। এইখান থেকে হচ্ছে না? জি
আচ্ছা, আপনার প্রোডাক্টটা একটু অ্যাক্টিভ করার চেষ্টা করেন। আর আপনার এটার ভার্সনটা তারপর তো কাজ করার কথা। আপনার এখানে ডকুমেন্টটা তো কিছু সেটিংসে একটু সমস্যা আছে। আপনি সেটিংসগুলো একটু ঠিকঠাক করতে হবে। নেভিগেশনটা ওপেন করে রাখছেন না? আচ্ছা, আপাতত তাহলে এটা দিয়ে কাজ চালান। আপনার ওইখানে সেটিংসে এটা কি ক্র্যাক ভার্সন ইউজ করতেছেন? না, তাহলে প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেইল্ড মানে কি আপনি লাইসেন্স রিনিউ করেন নাই? সাইন ইন করা নাই দেখে মনে হয়। এটা কিনছিলেন ভার্সন? এটা আমি বলতে পারি না, আমার আব্বু তো আচ্ছা অফিসে। আচ্ছা, তাহলে আপাতত ওইটা দিয়ে ইউজ করেন। আমি তাহলে ওই জিনিসটা কেন আসতেছে না ওইটা আমি একটু দেখবো না, হ্যাঁ? ওইটা তো আসার কথা। ঠিক আছে, আর কেউ আছেন? আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই শেষ করা যাবে না হয়। জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা তো দীর্ঘ সময় আপনারা আপনারা কানেক্টেড আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ইনশাল্লাহ এই জার্নিটা আমাদের জন্য আমাদের কেরিয়ারে হেল্পফুল হবে ইনশাল্লাহ। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।